হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। একটু প্রথমে সময় নিচ্ছি, দেখে নেই সবাই কি জয়েন করলো কিনা, বা আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, সবাই দেখতে পাচ্ছ কিনা একটু জানিও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখো তো সাউন্ড সব ঠিক আছে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে, সাউন্ড টাউন্ড সব কিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করব কিছুক্ষণের মধ্যেই। একদম নতুন একটা ব্যাচের যাত্রা আজকে শুরু হচ্ছে, এইচএসসি 24 ব্যাচ, ফাইনাল রিভিশন ব্যাচ। যে কোনো একটা শুরুই কিন্তু আসলে আমাদের সবার জন্য একটা বড় সুযোগ, তাই না? যে এই যে একটা নতুনভাবে শুরু করার একটা সুযোগ পাওয়া গেল, যাদের আগে যত রকমের গ্যাপ আছে, আগে যত কিছু মনে হচ্ছে যে ভাই একটু ভুলে ভুলে গেছি, সব কিছু আরেকবার একটু যদি সব রিভাইজ করে আসতে পারতাম তাহলে খুব ভালো হতো। ফার্স্ট ইয়ারের টপিকগুলা মনে হচ্ছে যে অনেক দিন আগে পড়ছি, সেকেন্ড ইয়ার শুরু হওয়ার পরে ফার্স্ট পেপার আর দেখাই হয় নাই। তো এরকম যত রকমের দ্বিধাদ্বন্দ্ব আছে, যত রকমের গাফেলতি আগের আছে, সবগুলাকে পিছনে পাশ কাটিয়ে আমরা কিন্তু আজকে একদম নতুন একটা শুরুতে উপস্থিত হয়েছি। তো আহ, মূলত আমরা আজকে যেটা শুরু করব, আজকে হলো ভেক্টর অধ্যায়। ভেক্টর অধ্যায় দিয়ে আমাদের আজকের এই ক্লাসটা শুরু হচ্ছে, এবং এই ভেক্টর অধ্যায়ের উপরে কিন্তু টোটাল 3টা লেকচার হবে, এবং 3টা লেকচার ইনশাল্লাহ আমরা এমনভাবে নিব যাতে করে তোমার এমসিকিউ প্লাস সিকিউ, এই দুইটা পার্টে কোনো টাইপের যাতে করে কোনো কনফিউশন না থাকে, ঠিক এমনভাবে আমরা চেষ্টা করব তোমাকে সম্পূর্ণভাবে গুছায় দেওয়ার। এখন সবচাইতে বড় যেই ঝামেলাটা হয় তোমাদের এইচএসসি পরীক্ষার সময়, দেখা যায় ভাই এমসিকিউ পেরে যাই, সিকিউতে দেখা যায় গ ঘতেও কোনো অসুবিধা হয় না, আমরা ওই সমস্ত প্রশ্নগুলাই সিলেক্ট করি যেগুলার গ ঘ আমরা পারি। কিন্তু অধিকাংশ স্টুডেন্ট যেটাই আসলে একটু ধরা খায় সেটা হচ্ছে ক খ। তোমরা নিজেরাও যখন বিভিন্ন প্রিটেস্ট পরীক্ষা দিছো, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা এখনো হয়তো বা অনেকগুলো কলেজের প্রিটেস্ট চলছে, তো তোমাদের জন্য যদি এই তোমরা অলরেডি দেখছো যে ক খতে কিন্তু একটা ভালো রকমের ধাক্কা তোমরা খাও। তো আমরা চেষ্টা করব এমনভাবেই ক্লাসগুলো নেওয়ার যাতে করে তোমার প্রত্যেকটা টপিক যখন আলোচনা হচ্ছে সেই টপিকগুলার মধ্যে কি কি টাইপের ক খ এর প্রশ্ন আসে, কি কি টাইপের গ ঘ এর প্রশ্ন আসে, সেইগুলাও যাতে করে আমরা একই সাথে আলোচনা করে যেতে পারি। সো তোমাদের কাছে যেটা আমার কিছু গাইডলাইন থাকবে সেটা হচ্ছে যে, যেহেতু একদম নতুন একটা শুরু হচ্ছে, ফ্রেশ একটা স্টার্ট, আমি এটুকু তোমাদেরকে প্রমিস করতে পারি, যাদের আগেও অনেক গ্যাপ আছে তারাও যদি এখন একদম মনোযোগ দিয়ে প্রথম থেকে এই এফআরবির হাতে হাত রেখে যদি শুরু করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদের ওই এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আর আফসোস করা লাগবে না যে ইস আমি আগের একটা দেড়টা বছর একটু সময় হয়তো নষ্ট করে ফেলছিলাম। সো এই আফসোসটা ইনশাল্লাহ এখন হবে না যদি তুমি এই এফআরবির এই যে আজকের এই ক্লাসটা থেকে শুরু করে একদম শেষ দিন পর্যন্ত যদি খুব ভালোভাবে প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করো, যেভাবে আমরা প্র্যাকটিস করতে বলছি সেভাবে করে প্র্যাকটিস করে যাও, তাহলে দেখবা ইনশাল্লাহ তোমার আর পরবর্তীতে কোনো টাইপের কোনো আফসোসই আসলে হচ্ছে না। ঠিক আছে? তো আমরা কিছু গাইডলাইনের কথা যেটা বললাম, যেহেতু একদম প্রথম থেকে ক্লাস শুরু হচ্ছে, চেষ্টা করো যে একদম টেবিল চেয়ারে বসে খুব ভালোভাবে ক্লাসগুলো করার। ওই যে ভাইয়া শুয়ে আসি বিছানায়, শুয়ে লেপের নিচে শুয়ে শুয়ে ক্লাস করছি, এইরকমটা যাতে করে কখনো না হয়। একেবারে প্রথম থেকে টেবিল চেয়ারে বসে প্রপারলি যেভাবে ক্লাস করতে হয় সেভাবে ক্লাস করো। ক্লাসগুলো অতিরিক্ত যে লম্বা হবে সেটা না, কিন্তু একটা জিনিস একটু বুঝতে হবে তোমাদেরকেও, যে দেখা যায় যখন আমরা চেষ্টা করছি একদম বেসিক থেকে শুরু করে বোর্ড স্ট্যান্ডার্ড প্লাস কিছু অ্যাডমিশনের টপিকের সম্পর্কেও আইডিয়া দিয়ে রাখতে, তখন কিন্তু তোমাকে আসলে একটু ধৈর্য ধরতেই হবে। সো যাদের আগে ভালো মতন পড়া আছে, যাদের আগে বেশ ভালো মতনই অধ্যায়গুলো ভাইয়া পড়া আছে, তারা কেন ক্লাসগুলো করবা বা তারা কেন ক্লাসগুলো ফলো করবা? মেইন কারণটা হচ্ছে যে তুমি এতদিন কিন্তু একটা স্ট্যান্ডার্ডে পড়ে আসছো, বইয়ের সবগুলো টপিক একই গুরুত্ব সহকারে পড়ে আসছো, কিন্তু এই ক্লাসগুলা কিন্তু অনেক বেশি এইচএসসি ফোকাসড। এবং কেন এইচএসসি ফোকাসড? কারণ দেখা যায় বইয়ের সব জায়গা থেকে কিন্তু সমান টাইপের প্রশ্ন আসলে আসে না। যেটা দেখা যায় যে কোনো কোনো জায়গা থেকে একটু বেশি 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 প্রশ্ন আসে,
আবার কোনোটা বেশ অগুরুত্বপূর্ণই, কখনোই ওখান থেকে প্রশ্ন আসে না। সো এই যে ফোকাসড পড়াশোনাগুলো করার জন্য মূলত এই ক্লাসগুলো তুমি ভালোভাবে ফলো করবা। যে আমরা একটা চ্যাপ্টার পড়ে ফেলছি, কিন্তু আসলে বোর্ডে এইখান থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে সেইগুলো আমি একটু দেখতে চাই, সেইগুলো আমি একটু বেশি বেশি করে ঝালাই করতে চাই। তো সেটার জন্য যারা আগে ভালো মতন পড়া আছে তারাও এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে ফলো করবা। আর যাদের আগে একটু গ্যাপ আছে তাদের জন্য তো এই ক্লাসগুলো একদম ম্যান্ডেটরি। ক্লাসগুলো খুব ভালোভাবে করবা এবং যেভাবে করে আমরা প্র্যাকটিস করতে বলবো সেইভাবে করে প্র্যাকটিস করবা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে ধৈর্যটা সাথে রাখতে হবে। যে ভাই উফ আর ভাল লাগছে না, অধৈর্য হয়ে যাচ্ছি, হ্যাঁ, এইরকমটা কিন্তু করা যাবে না। যতক্ষণ পর্যন্ত ক্লাস হচ্ছে চেষ্টা করতে হবে যাতে করে আমরা একদম শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটা স্টুডেন্ট যাতে করে একদম সমান মনোযোগ দিয়ে থাকতে পারি। সো ক্লাসে কি একটানা পড়া হবে? না, একটানা পড়া অবশ্যই হবে না। দেখা যাবে যে মাঝে মাঝে কিছু গল্প টল্প হবে, কিন্তু আমরা চেষ্টা করব যে যতটা একটানা মনোযোগ দিয়ে যতটা টপিক বেশি বেশি আগায় নেওয়া যায়। আচ্ছা, আর আর কিছু কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এখানে তুমি বিশেষ করে দেখবা যে আমরা যখন একদম প্রথমে কিন্তু খুব সহজ সহজ টপিক দিয়ে পড়াশোনা শুরু করব, কিন্তু এই সহজ টপিকগুলোর মধ্যে আমরা প্রথমে আগে একটা চ্যাপ্টার ম্যাপিং দেখাই দিব তোমাদেরকে, যে হচ্ছে আসলে ভেক্টর অধ্যায়ের মধ্যে কি কি টপিকগুলো আছে, কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলা নিয়ে আগে একটু আলোচনা করে তারপরেই আমরা চ্যাপ্টারের মধ্যে ঢুকবো। ঠিক আছে? ওকে। সো আচ্ছা, আমি ফেসবুকের ব্যাপারটা একটু বলে রাখি তোমাদের। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকেই আমরা একদম ওয়েব অ্যাপে লাইভের মধ্যে চলে যাব। ঠিক আছে? এখন ফেসবুক লাইভে হচ্ছে, কিন্তু এক সপ্তাহ পরেই আমরা হচ্ছে ওয়েব অ্যাপের মধ্যে চলে যাব। যেটা দেখা যায় যে অনেকে নতুন ভর্তি হয়, ওয়েব অ্যাপের ব্যাপারগুলা ঠিক আত্মস্থ করতে পারে না, বুঝতে পারে না। সো আগে ফেসবুক যেহেতু কমন, সবাই পারে, এই জন্য আগে ফেসবুকে সবাই আগে করে ফেলুক। তারপরে হচ্ছে আমরা এক সপ্তাহ পরেই ইনশাল্লাহ ওয়েব অ্যাপের জিনিসগুলো আস্তে আস্তে, যখন তোমাদেরকে একটা ডেমো ভিডিও দেওয়া হবে যে কিভাবে করে ওয়েব অ্যাপে ক্লাস করতে হয়, সেই জিনিসগুলো আস্তে আস্তে আমরা দিয়ে ফেলবো। ঠিক আছে? ওকে। তো তাহলে চলো আমরা তাহলে আস্তে আস্তে শুরু করি। মোটামুটি ক্লাসের 7-8 মিনিট হয়ে গেছে, সবাই আশা করি মোটামুটি জয়েন করে ফেলেছো। আমরা চলো তাহলে শুরু করি। ঠিক আছে? বিসমিল্লাহ। ওকে। সো প্রথমে আগে একটু চ্যাপ্টার ম্যাপিংটা তোমাদেরকে দেখাই দেই, যে আসলে এই চ্যাপ্টারের মধ্যে কোন কোন টপিকগুলো আছে এবং কোন কোন টপিকগুলোয় আমরা আসলে বেশি ফোকাস করব, এবং কোন কোন টপিকগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসে। যে আমাদের এমসিকিউ এর জন্য কি এই পার্টটা বেশি গুরুত্বপূর্ণ, না সিকিউ এর জন্য এই পার্টটা বেশি গুরুত্বপূর্ণ। সো এইভাবে করে আমরা প্রত্যেকটা জিনিস একটু আগে একটা আইডিয়া নিয়ে নেই, তারপরে দেখা যাবে আমরা যখন যেই টপিকে যাব সেই টপিকটা আমরা হচ্ছে ওই গুরুত্বটা বুঝে তারপরে আমাদের অ্যাটেনশনটা দিতে পারবো। ঠিক আছে? ওকে, চলেন তাহলে আমরা শুরু করে দেই। ওকে, সবার আগে দেখো এই চ্যাপ্টারে একদম শুরুতে যেখানে বেশি বেশি এমসিকিউ গুলো আসে সেটা হচ্ছে ওই যে স্কেলার ভেক্টর থেকে। স্কেলার কোনটা এবং ভেক্টর কোনটা? ও আচ্ছা, ভালো কথা, নোট করার কথা আমি একটু বলে দেই তোমাদেরকে। দেখো, নোট করাটা আমি খাতায় যা কিছু লিখবো শুধুমাত্র ওই জিনিসগুলাই তোমরা নোট করবা। মানে আমি হচ্ছে চেষ্টা করছি, দেখো স্লাইডগুলো একটু যদি দেখো, এইখানে কিছু কিছু লেখা আছে যেই লেখাগুলা তুমি আসলে নোট খাতায় তোলার কোনো দরকারই নাই, কিন্তু পরীক্ষার আগে অবশ্যই একবার চোখ বুলায় যেতে পারলে ভালো। তো এই স্লাইডটা এমনভাবেই বানানোর চেষ্টা করা হয়েছে যাতে করে তুমি পরীক্ষার আগের রাত্রে যদি পুরাটা একবার দেখো, তাহলে তোমার ওই ভেক্টর অধ্যায় থেকে ক খ রিলেটেড যত প্রশ্ন আছে, যত এমসিকিউ সিকিউ টাইপের প্রশ্ন আছে, সবগুলো যাতে করে তোমার একদম মাথার মধ্যে চলে আসে। টেস্ট পেপার সলভ করাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিগত বছরের যে যে টাইপের প্রশ্নগুলো আসছে সেগুলো বেশি বেশি সলভ করা, এগুলা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। সো ক্লাসগুলোর মধ্যে আমরা এমনভাবে চ্যাপ্টার টপিকগুলোকে সাজাইছি যাতে করে তুমি যদি এই কনসেপ্টগুলো ভালোভাবে বুঝো, খুব ভালোভাবে যদি কনসেপ্টগুলো বুঝতে পারো, ধরতে পারো, তাহলে ইনশাল্লাহ টেস্ট পেপারের যত টাইপের প্রবলেম আছে সব ইনশাল্লাহ তুমি নিজে নিজেই করতে পারবা। তাই এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে আমার সাথে সাথে, এবং যেভাবে করে ক্লাসগুলো আগানো হচ্ছে, যেভাবে করে ক্লাসগুলো নিচ্ছি, সবগুলো একটু ভালোভাবে শুনতে হবে, বুঝতে হবে। ঠিক আছে? আর প্রথমে যেটা বললাম, চ্যাপ্টার ম্যাপিং নোট কতটুকু করবা, যা কিছু খাতায় তোলা লাগবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিব। হ্যাঁ, মানে ভাইয়া বোর্ডে এখানে লেখা আছে এগুলো সব তুলতে হবে এরকম কিন্তু না।
কারণ এই স্লাইডটা তোমার অনেকটা বইয়ের মতন কাজ করবে। বইয়ের যে সমস্ত কি পয়েন্টগুলো আছে যেগুলো একটু বেশি বেশি মনে রাখতে হয় সেইভাবে করে এটা কাজ করবে। সো খাতা কলম সাথে রাখো, ক্যালকুলেটর সাথে রাখো, আমরা যখন ম্যাথ করতে যাব সেই ম্যাথের ক্যালকুলেশনগুলো যাতে করে তুমি করতে পারো সেইটা হচ্ছে তোমার নজরে রাখা উচিত। আর একটা জিনিস হচ্ছে, যারা আগে একাডেমিক ক্লাসগুলো করছো, একাডেমিকের নোট যাদের কাছে আছে তাদের জন্য কিন্তু এই এফআরবির নোট করা দরকার নাই। তোমরা একাডেমিকের যে নোটগুলো করছো সেগুলাই এনাফ, পরে এখান থেকে জাস্ট স্লাইডগুলা ঘুরে ফিরে দেখলেই হবে। আর হচ্ছে যারা আগে ভাইয়া ভালো মতো নোট করা নেই, ছেঁড়াবেড়া অবস্থা, তাদের জন্য বলবো যা কিছু আমি ক্লাসে বলছি, যা কিছু আমি হচ্ছে এখানে লিখবো, সেই জিনিসগুলাই শুধুমাত্র তুমি খাতায় তুলবা, ঠিক আছে? বাদ বাকি আর কোনো কিছু লেখার দরকার নাই। ওকে, ঠিক আছে, চলেন আমরা তাহলে একটু শুরু করি। এখানে হচ্ছে আমাদের স্কেলার ভেক্টর, কোনগুলা স্কেলার কোনগুলা ভেক্টর, এগুলা থেকে এমসিকিউ অনেক আসে। কোনগুলো স্কেলার এবং কোনগুলো ভেক্টর, হ্যাঁ, এইখান থেকে দেখা যায় কি আসে, এমসিকিউ অনেক বেশি আসে। এমসিকিউ অনেক বেশি আসে, যে বলে দেয় যে আমাদের টর্ক এইটা কি একটা স্কেলার না ভেক্টর, বা এরকম প্রশ্ন করে নিচের কোনগুলা স্কেলার নিচের কোনগুলা ভেক্টর, এই টাইপের প্রশ্নগুলো করে। 4টা অপশন দেওয়া থাকে, তার মধ্যে একটা দেখাতে হয়। তো এই জন্য বইয়ের মধ্যে আগে তোমাদের যাদের ফুল বইটা ভালো মতন পড়া আছে তাদের জন্য আসলে এটা কোনো প্রশ্নই না, খুবই সহজ প্রশ্ন। কিন্তু দেখা যায় যাদের পুরা চ্যাপ্টার পুরা বই ভালো মতন সম্পর্কে আইডিয়া নাই, ওইখানে দেখা যায় যে কোন কোন টপিকগুলা মানে কোন কোন চ্যাপ্টারে কোন কোন রাশিগুলা ভেক্টর কোন কোন রাশিগুলা স্কেলার, ওইগুলো মনে রাখতে একটু কষ্ট হয়। তো এই জন্য পরের স্লাইডে যেটা আছে, যতগুলা স্কেলার যতগুলা ভেক্টর প্রশ্নে আসতে পারে সেগুলো সব একটা সিরিয়াল করা আছে, ঠিক আছে? তাই ওগুলো নিয়ে কোনো টেনশন নাই। সো এরপরে যেটা আসে বিশেষ ধরনের ভেক্টর, এরপরে যেটা আসে সেটা হচ্ছে বিশেষ ভেক্টর। কিছু স্পেশাল ভেক্টর আছে, বিশেষ ভেক্টরস। কোন কোন বিশেষ ভেক্টর? ওই যে আমাদের সমান ভেক্টর কাদেরকে বলে, সদৃশ ভেক্টর কাদেরকে বলে, বিপ্রতীপ ভেক্টর কাদেরকে বলে, আয়ত একক ভেক্টর, একক ভেক্টর, এইগুলা থেকে বোর্ড প্রশ্নে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, অনেক অনেক এমসিকিউ আসে। এমসিকিউ এর জন্য এটা খুবই একটা ভাইটাল টপিক। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে লব্ধি নির্ণয়, এরপরে আছে হচ্ছে লব্ধি নির্ণয়, এরপরে আছে হচ্ছে লব্ধি নির্ণয়। সো লব্ধি নির্ণয় থেকে সিকিউ আসার পরিমাণটা একটু কম, সিকিউ একেবারে আসে না তা না, সিকিউ আসে কিন্তু একটু কম আসে, অত বেশি না, অত বেশি না। কিন্তু এমসিকিউ আসে অনেক, এমসিকিউ আসে অনেক, এখান থেকে এমসিকিউ অনেক বেশি আসে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের নদী নৌকা রিলেটেড প্রবলেম। গত বছরগুলোতে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই নদী নৌকা থেকে প্রশ্ন আসলে আসছেই আসছে। সো এখান থেকে সিকিউ খুবই গুরুত্বপূর্ণ, সিকিউ এগুলা থেকে খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ আসলে মোটামুটি গুরুত্বপূর্ণ, হ্যাঁ মোটামুটি গুরুত্বপূর্ণ, কিন্তু সিকিউ এখান থেকে একদম খুব গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ রিলেটেড। আপেক্ষিক বেগ রিলেটেড খুবই সহজ সহজ জিনিসগুলো আপেক্ষিক বেগ রিলেটেড। সো আপেক্ষিক বেগ থেকে আসলে সিকিউ আসে অনেক বেশি এবং এমসিকিউ আসে অনেক বেশি। সিকিউ এমসিকিউ দুইটাই আসে। ওই যে বৃষ্টির ছাতা ধরার অঙ্ক, বৃষ্টিতে ছাতা ধরার অঙ্ক, তারপরে হচ্ছে কত কোণে গায়ে বৃষ্টি পড়বে, এই টাইপের যে সমস্ত অঙ্কগুলো আছে এখান থেকে কিন্তু অনেক বেশি আমাদের এমসিকিউ আসে। আর সিকিউগুলো আসে হচ্ছে বেশিরভাগই তোমার হলো ওই যে একটা গাড়ির সাপেক্ষে আরেকটা গাড়ির বেগ নির্ণয় করো, এই টাইপের প্রশ্নগুলো আসে, গাড়ির কাজ ভেজা রিলেটেড প্রশ্ন আসে। তো এগুলা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ রিলেটেড যে সমস্ত জিনিসগুলো আছে। আচ্ছা, এগুলা গেল। এরপরে আছে কি, এরপরে আছে হচ্ছে গুণ, ভেক্টরের গুণ থেকে যে সমস্ত প্রশ্নগুলো। সো গুণ থেকে নর্মালি দেখা যায় সিকিউ আসে এমসিকিউ আসে, কিন্তু সিকিউ আসার পরিমাণটা একটু কম, কারণ এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এই দুইটা আসলে দেখা যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক। সো আমাদের হচ্ছে গুণ যেটা, এটা আমি হলো একটু সাদা দিয়ে রাখি, সিকিউ এবং এমসিকিউ, সিকিউ এর পরিমাণের থেকে এমসিকিউ অনেক বেশি আসে, এখান থেকে এমসিকিউ অনেক বেশি আসে। ওকে, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স, এরপরে আছে হচ্ছে কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স, কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স। হ্যাঁ, এই টপিকগুলা থেকে আসলে সিকিউ আসে খুবই কম, এমসিকিউ আসে খুবই কম। এবার আসো ক খ আসলে কোত্থেকে আসে। ক খ সবচাইতে বেশি আসে হচ্ছে এই বিশেষ ধরনের এটার থেকে ক অনেক বেশি প্রশ্ন আসে, যে সমজাতীয় ভেক্টর, সমান ভেক্টর কাদেরকে বলে, বিপ্রতীপ ভেক্টর কাদেরকে বলে,
মানে যত টাইপের সংজ্ঞা আছে, আয়ত একক ভেক্টর বলতে কি বুঝো, হ্যাঁ, এই টাইপের সংজ্ঞামূলক যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলাই কিন্তু কতে অনেক বেশি বেশি আসে। এরপরে কি, এরপরে আছে হচ্ছে আমাদের ক্ষয়ের মধ্যে আসলে এখানে অনেকগুলো টপিক মাঝে মাঝেই আছে যেগুলো থেকে ক্ষয়ের প্রশ্ন হতে পারে। তো আমরা এই স্লাইডের মধ্যে সেইগুলা নিয়ে আসলে আলোচনা করব যে কোন জিনিসগুলো আমাদের দেখা যায় ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ, কোনগুলো ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ, টপিকগুলো আলোচনার সাথে সাথেই আমরা ইনশাল্লাহ একসাথে আলোচনা করে ফেলবো। ওকে, সো এগুলা কি লিখবা কিনা? না, এগুলা লেখা দরকার নেই, এগুলো তো স্লাইডের মধ্যে আছেই। তোমার প্রথম প্রায়োরিটি থাকবে আমার ক্লাস ফলো করা, ক্লাসে যা কথা বলছি, লাইভে যারা যারা আসো একদম ক্লাসটা ভালো মতন ফলো করাই হবে তোমার মেইন টার্গেট, ঠিক আছে? আচ্ছা, ওকে, চলো তাহলে আমরা প্রথমে আগে চলো এই যে স্কেলার ভেক্টর এগুলা কোনগুলা সেইগুলার আগে একটা চার্ট দেখে নেই। তাহলে ভেক্টর অধ্যায় শুরু করছি। ভেক্টর অধ্যায় শুরু করার আগে প্রথমে আগে একটু এই লেখাগুলো লেখা দরকার নাই, ঠিক আছে? এগুলা কোনো কিছুই লিখতে যাবা না, জাস্ট যেটা বললাম যে তোমাদের হচ্ছে পরীক্ষার আগের রাত্রে যাতে করে পুরো জিনিসটা একবার দেখে যাওয়া যায়, বইয়ের ভাষাগুলো যাতে করে মাথায় থাকে, এই জন্যে আসলে এখানে লিখে রাখা। এখন বইয়ের ভাষাটা একটু গুরুত্বপূর্ণ। কি কারণে গুরুত্বপূর্ণ? কারণ দেখা যায় স্যাররা যখন খাতা কাটেন তখন ওনারা কিন্তু কিওয়ার্ডগুলা খোঁজেন, যে আমি একটা সংজ্ঞা চাইছি, তো ওই সংজ্ঞার মধ্যে যে কিওয়ার্ড, কিছু কিওয়ার্ড থাকে, এগুলো আমি ক্লাসের মধ্যে বলে দিব। ওই কিওয়ার্ডগুলা যদি তোমার লেখার মধ্যে থাকে তাহলে দেখা যায় স্যাররা কিন্তু মার্ক দিয়ে দেয়। তো যে কোনো একটা সংজ্ঞা যখন পড়ছো, ঠাটা মুখস্থ করার থেকে ওই কিওয়ার্ডগুলো একটু মাথায় রাখাটা বেশি জরুরি। যে আমি কিছু কয়েকটা শব্দ যদি মনে রাখতে পারি ওই সংজ্ঞা রিলেটেড, তাহলেই কিন্তু সংজ্ঞাটা নিজের ভাষাতেই সুন্দর করে সাজায় লিখতে পারবা। তো এই জন্য চেষ্টা করবা যে হচ্ছে এই যেগুলো আছে এগুলা শুধু শুধু নোট করতে যেও না, যে ভাই আমি আবার নোট করছি, এগুলো সব বইয়ের কথা। সো এগুলো সবগুলা গুরুত্বপূর্ণ জিনিস একসাথে যাতে করে থাকে সেই কারণেই কিন্তু এত কিছু লেখা আছে। তো এই লেখা দেখে ভয় পেও না, আমার কথা ভালো করে শুনবা, তাহলে ইনশাল্লাহ হবে। ওকে, তাহলে চলো দেখো, ভৌত বিজ্ঞানে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে হচ্ছে ভৌত রাশি বলে। তো মূলত নির্ভরশীলতার উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে যৌগিক রাশি। মৌলিক রাশি আছে টোটাল 7টা, এগুলার এখানে দেওয়া আছে ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ। তার মানে কি, যে এই ধরনের রাশিগুলো অন্য কোনো রাশির উপরে নির্ভর করে না, তারা স্বয়ংসম্পূর্ণ। কিন্তু যৌগিক রাশি যেগুলো আছে তারা দেখা যায় 2 বা ততোধিক রাশির উপরে নির্ভরশীল। যে এখানে ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, ঘনত্ব মানে কি, রো সমান সমান ওই যে m/v, ভর বাই আয়তন। তাহলে দেখো ভর এবং দৈর্ঘ্য কিউব, তো তাহলে এগুলা কিন্তু সবগুলোই অনেকগুলা মৌলিক রাশি নিয়ে তৈরি। এছাড়াও ভৌত বিজ্ঞানে আমরা কিন্তু আরো 2 ভাবে ভৌত রাশিকে ভাগ করতে পারি। এটা ভাগ করা হয় কিভাবে, যে কিভাবে প্রকাশ করা হচ্ছে তার উপরে ভিত্তি করে ভৌত রাশিকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। সো স্কেলার কোনগুলা? স্কেলার হচ্ছে যেগুলা আমাদের প্রকাশ করার জন্য শুধুমাত্র মান হলেই যথেষ্ট, সেগুলাকে আমরা স্কেলার বলি। আর আমাদের ভেক্টর কোনগুলা? যেগুলাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটারই প্রয়োজন হয়। তো তাহলে এইটা দেখো, যখন ভেক্টরের কথা তোমাকে ধরো যে ভেক্টর সংজ্ঞা লিখতে হবে, ভেক্টর বলতে কি বোঝো, ভেক্টর কাকে বলে, জাস্ট এইটা হচ্ছে কিওয়ার্ড, মান এবং দিক উভয়ের প্রয়োজন, মান এবং দিক এইটুকুই হচ্ছে কিওয়ার্ড। এবং স্কেলারের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, ঠিক আছে? সো এই কিওয়ার্ডগুলো একটু খেয়াল রেখো, তারপরে সংজ্ঞা যেগুলো আসে নিজের ভাষায় লিখে দিতে পারবা। সো এইবার আমরা একটু দেখব যে কোন রাশিগুলো স্কেলার, কোন রাশিগুলো ভেক্টর। জাস্ট একবার চোখ বুলায় যাব, একবার করে চোখ বুলায় যাব, যাতে করে প্রশ্ন যেভাবে আসে। দেখো আমি তোমাকে কয়েকটা প্রশ্ন একটু দেখাই। এখানে বলে নিচের কোনটা ভেক্টর রাশি, তারপরে বলে যে হচ্ছে স্কেলার রাশির উদাহরণ কোনগুলা। সো এই প্রশ্নগুলোতে যাতে করে আমরা না আটকাই সেই জন্যে আমরা হচ্ছে এখানে কিছু স্কেলার রাশির উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলা যদি ভালো মতন একবার তুমি দেখে যাও তাহলে ইনশাল্লাহ সবই এখান থেকেই কমন পড়বে, যদি ওই টাইপের কোনো প্রশ্ন আসে। তাহলে দেখো যে আমরা এখানে বলছে কি ভর, দৈর্ঘ্য, সময়, তাপ, তাপমাত্রা, খেয়াল করো কোনো কিছুই প্রকাশ করার জন্য কিন্তু আমাদের মানের মানে শুধুমাত্র মান দিয়েই কিন্তু আমরা এটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করে ফেলতে পারি, কোনো দিকের প্রয়োজন কিন্তু এখানে হয় না। একটা যেই জায়গাতে সবসময় একটু ভেজাল লাগে সেটা হচ্ছে আমরা বেশি কনফিউজড হয়ে যাই যেই জায়গাগুলোতে, সেটা হচ্ছে চাপ, এটা কি, এবং তড়িৎ প্রবাহ। সো তড়িৎ প্রবাহ আমরা সচরাচর বলে খুবই অভ্যস্ত যে কোন দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তড়িৎ প্রবাহ রাশিটা শুনলেই মনে হয় যে এটার তো একটা দিক আছে, তাই না, একটা দিক আছে। কিন্তু আসলে তড়িৎ প্রবাহ কিন্তু একটা
স্কেলার রাশি মূলত আরেক ধরনের রাশি আছে টেনসর, এটাকে টেনসর রাশি বলা হয়, কিন্তু আমরা আপাতত বইয়ের মধ্যে এই জিনিসগুলো নাই। তাই যদি বলে স্কেলার না ভেক্টর, তাহলে অবশ্যই তড়িৎ প্রবাহ কিন্তু একটা স্কেলার রাশির উদাহরণ, এবং চাপ যেটা সেটাও কিন্তু একটা স্কেলার রাশির উদাহরণ। সো এই দুইটাই ভুলে যেতে পারো, এইগুলো একটু খেয়াল রাখবা যে তড়িৎ প্রবাহ স্কেলার, চাপ হচ্ছে স্কেলার। এছাড়া দেখো আমরা একটু আস্তে আস্তে প্রত্যেকটা একটু পড়ি, হ্যাঁ, যে তাহলে মাথার মধ্যে ঢুকে যাবে যে কোনগুলো স্কেলার। ভর দিক প্রকাশের প্রয়োজন হয় না, দৈর্ঘ্য জাস্ট 2 মিটার 10 মিটার, এটা কিন্তু কোনো দিক প্রকাশের প্রয়োজন হয় না। এই কলমের দৈর্ঘ্য কত, ধরলাম যে হচ্ছে এটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার যদি হয় তাহলে কিন্তু এখানে আমাদের দিকের প্রকাশ করার কোনো দরকার নাই। এরপরে তাপ কত জুল, এক ধরনের শক্তি। তারপরে তাপমাত্রা, টেম্পারেচার, কোনো দিক লাগে না। দূরত্ব, দ্রুতি, কাজ, শক্তি, ক্ষমতা। তারপর বিকৃতি, তোমরা পদার্থের গাঠনিক ধর্মে বিকৃতি পড়ছো। ঘনত্ব, পীড়ন, বিভব পার্থক্য। পীড়ন মানেও কিন্তু এই যে চাপের মতন অনেকটা, F/A, ঠিক আছে। বিভব পার্থক্য, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ঘনত্বের আরেকটা রূপ, ঠিক আছে। তড়িৎ বিভব, বিভব মানে তো কাজ টাইপের বোঝায়। তো আমাদের এখানে মানে আমি ওই যে মূল রুটে যাওয়ার চেষ্টা করছি যে শক্তি, কাজ, এই সেগমেন্টের মধ্যে তড়িৎ বিভবটা পড়ে যায়। তড়িৎ প্রবাহ স্কেলার, রোধ, তড়িৎ আধান, তড়িৎ চালক শক্তি, গতিশক্তি, যত রকমের শক্তি আছে, যত রকমের কাজ আছে, ঠিক আছে, সেগুলা কিন্তু সবই আসলে কিসের উদাহরণ হবে, সবই কিন্তু স্কেলারের উদাহরণ হবে। জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ, শিশিরাঙ্ক, বিভব শক্তি, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, আপেক্ষিক আর্দ্রতা, ধারকত্ব, ডাইভারজেন্স। সো এই জিনিসগুলা একবার একটু রিডিং পড়লেই হয়ে যাবে। এরপরে কি কি আছে ভেক্টর রাশির উদাহরণ, এখানে তুমি যদি একবার দেখো তাহলে দেখবা প্রত্যেকটাই কিন্তু ভেক্টর রাশির উদাহরণ। এখানে সবচেয়ে বেশি যেটা আসে টর্ক, টর্ক কিন্তু একটা ভেক্টর রাশির উদাহরণ। সো কেন্দ্রমুখী বল, যত টাইপের বল আছে, যত টাইপের ত্বরণ আছে, এরা সবাই কিন্তু ভেক্টর রাশি। সো যত টাইপের শক্তি ছিল, যত রকমের শক্তি ছিল, শক্তিগুলা কিন্তু ঠিক যেমনটা সব টাইপের শক্তিগুলা হচ্ছে স্কেলার রাশি, ঠিক তেমনি সব টাইপের বল এগুলা কিন্তু ভেক্টর রাশি। ওকে, সো কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ, মাধ্যাকর্ষণজনিত ত্বরণ, ভরবেগ, তারপরে হচ্ছে কৌণিক ত্বরণ, মহাকর্ষীয় ক্ষেত্র, কৌণিক ভরবেগ, তড়িৎ তীব্রতা, এগুলো সবই কিন্তু ভেক্টর রাশির উদাহরণ। সো এইগুলা কিন্তু বোঝার জিনিস। যত তুমি চ্যাপ্টারগুলো পড়বা সামনে, মানে ভেক্টর থেকে শুরু করে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, যত সামনে আস্তে আস্তে চ্যাপ্টারগুলো পড়বা, তত দেখবা যে এই জিনিসগুলো আলাদা করে আর মাথায় রাখা লাগছে না। প্রত্যেকটা চ্যাপ্টারের টপিকগুলো একটা একটা করে যদি শুরু করো, তাহলেই কিন্তু দেখবা সবগুলো টপিক সম্পর্কে আইডিয়া হয়ে গেলে নিজেই তখন বুঝে যাচ্ছ যে কোনগুলো আসলে স্কেলার আর কোনগুলো ভেক্টর। ওকে, তাহলে চলো প্রথম প্রশ্ন দেখে নেই। চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা, নিচের কোনটা ভেক্টর রাশি? দেখো ভেক্টর রাশি তড়িৎ প্রবাহ, এইটা যাদের একটু পড়াশোনা কম থাকে বেশিরভাগই দেখা যায় তড়িৎ প্রবাহের দিক আছে, কোন দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন কিন্তু তড়িৎ প্রবাহ আসলে দাগায় আসে। সো এটা কিন্তু ভুল করা যাবে না। এখানে আমি যেটা করছি স্লাইডের মধ্যে, তোমরা যখন এই স্লাইডটা একবার রিভাইজ করবা, তখন যাতে করে নিজেরাও একবার টেস্ট করে দেখতে পারো, একবার চেক করে দেখতে পারো যে তোমার এমসিকিউগুলো হচ্ছে কিনা, সেই জন্য প্রথম স্লাইডে আমি কোনো কিছু দাগাবো না, দ্বিতীয় যেই স্লাইডটা থাকবে সেই স্লাইডে উত্তর সহ দেওয়া থাকবে, ঠিক আছে। সো তুমি যখন স্লাইডগুলো দেখছো, চেক করছো, তখন প্রথমে আগে দেখবা যে হচ্ছে নিজে উত্তরটা সঠিকভাবে দিতে পারছো কিনা। সো তারপরে গিয়ে উত্তরটা মিলাই নিবা, ঠিক আছে, স্লাইডের সাথে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। সো এখানে হচ্ছে টর্ক, তোমরা সবাই মোটামুটি পারছো। এরপরে আসো স্কেলার রাশির উদাহরণ। দেখো এই একই প্রশ্ন দুইটা বোর্ডেই আসছে, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড। সো স্কেলার রাশির উদাহরণ কি? বল, টর্ক, কৌণিক ভরবেগ, সবগুলো কিন্তু ভেক্টর রাশি। কাজ যেটা সেটাই কিন্তু স্কেলার রাশির উদাহরণ। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম। এইবার আসো আমরা চলে যাই বিশেষ টাইপের ভেক্টরের মধ্যে। এখান থেকে কিন্তু অনেকগুলো কয়ের প্রশ্ন আসে, অনেকগুলো ক্ষয়ের প্রশ্ন আসে। এই টপিকগুলো খুবই খুবই সহজ, মানে তুমি যদি একবার একটু চোখ বুলাও তাহলেই তোমার মাথার মধ্যে ভালোভাবে গেঁথে থাকবে। কিন্তু ওই একবার চোখ বুলানোটা ম্যান্ডেটরি, তা না হলে নামগুলো এরকম যে দেখা যায় আমরা কিন্তু প্যাচ লাগায় যাই, ঠিক আছে। ওকে, সো তাহলে চলো আমরা দেখি। প্রথমে আছে হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর, সো সমান ভেক্টর কি? সমান ভেক্টর হচ্ছে সমজাতীয় ভেক্টরগুলো যাদের মান সমান এবং দিক একই। প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া সমজাতীয় মানে কি? সমজাতীয় মানে হচ্ছে, মনে করো এইটা আমি একটা ভেক্টর প্রকাশ করলাম। সো ভেক্টর কেমনে প্রকাশ করতে হয় এগুলো আশা করি আমরা জানি।
যে একদিকে তীর চিহ্ন দিতে হয় একটা লম্বা দাগ দিয়ে, তাই না? এই মাথা যেটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে আদি বিন্দু, এইটাকে আমরা বলি হচ্ছে আদি বিন্দু, এবং এইটাকে আমরা বলি হচ্ছে শীর্ষবিন্দু, এইটাকে আমরা বলি শীর্ষবিন্দু, তাই তো? তো সমান ভেক্টর হচ্ছে সেই সকল ভেক্টর, যে সকল ভেক্টরগুলোর সমজাতীয় এবং যাদের মান সমান, দিক একই দিকে। তো মান সমান, দেখো আগে যেটা বলছিলাম সমজাতীয়, সমজাতীয় মানে কি? সমজাতীয় মানে হচ্ছে সাপোজ এই ভেক্টরটা দিয়ে যদি 5 মিটার বোঝানো হয়, 5 মিটার অর্থাৎ একটা সরণ বোঝাচ্ছে, তাহলে আরেকটা ভেক্টর যদি আমি নেই, এই ভেক্টরটাও যদি মান সমান হয় এবং সেইটা যদি একই রাশি নির্দেশ করে যে এটাও সরণ এটাও সরণ এবং তাদের দিকও খেয়াল করো একই দিকে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো এই দুইটা ভেক্টর হচ্ছে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টরস। তাহলে দেখো সমজাতীয় বলতে এরকম দুইটা ভেক্টরকে সমজাতীয় বলা যাবে না। যদি এরকম হয় একটা ভেক্টর দিয়ে বোঝাচ্ছে 5 মিটার এবং আরেকটা ভেক্টর দিয়ে বোঝাচ্ছে 5 নিউটন, তাহলে কিন্তু দুইটার রাশি একই রকম হলো না। একটা মিটার আর একটা নিউটন, অর্থাৎ একটা দিয়ে সরণ বোঝাচ্ছে আর একটা দিয়ে বল বোঝাচ্ছে। যদি এরকম হয় দুইটা ভিন্ন ভিন্ন রাশি হয়ে যায়, তাহলে কিন্তু সেইটা সমজাতীয় আর আমরা বলতে পারবো না। ঠিক আছে? তাহলে দেখো সমজাতীয় হতে হলে কিন্তু দুইটা একই রাশিকে নির্দেশ করতে হবে। অর্থাৎ এটা যদি সরণ হয় এটাও সরণ, এইটা যদি বেগ হয় তাহলে এটাও বেগ। ঠিক এভাবে করেই দুইটাকে আমি তখনই সমান ভেক্টর বলতে পারবো যখন তাদের মান হবে সমান এবং দিক হবে সমান এবং তারা সমজাতীয় হবে। এখন মান সমানটা ছবিতে আমরা কিভাবে বোঝাই? সো মান সমানটা বোঝানোর জন্য আমাদেরকে কিন্তু ওই ভেক্টরগুলোর দৈর্ঘ্যটাকে সেম রাখতে হয়, দৈর্ঘ্যটাকে সেম রাখতে হয়। অর্থাৎ যতক্ষণ আমরা যদি এইভাবে করে দেখি যে এই দিকে একটা ভেক্টর আছে এবং মনে করো আমাদের এইরকম আরেকটা ভেক্টর আছে, তো এই ভেক্টরটাকে যদি আমি বলি এটা হচ্ছে 10 নিউটন বল নির্দেশ করছে এই ভেক্টরটা দিয়ে, তাহলে এটা কিন্তু তার তুলনায় ছোট ভেক্টর। তাই এটাকে কেউ যদি বলে এটা 12 নিউটন তাহলে কিন্তু হবে না, বা কেউ যদি বলে এটা হচ্ছে 10 নিউটন তাহলে কিন্তু হবে না। কেন? কারণ এখানে অবশ্যই আমাদের কিন্তু এইটার সাইজ বড় এটার সাইজ ছোট। যেটার সাইজটা ছোট, যেই ভেক্টরটা আমরা আরেকটার তুলনায় ছোট করে আঁকবো, এটার মানে বোঝাবে তার মানটাও কিন্তু ছোট। অর্থাৎ এটা যদি 10 নিউটন হয় এটা হতে পারে এটা হয়তো বা 6 নিউটন, বা এটা হইতে পারে 5 নিউটন। অর্থাৎ প্রপোর্শনালি আঁকতে হবে। ঠিক আছে? যদি আমি অর্ধেক আঁকতাম তাহলে এটা হতো 5 নিউটন। ঠিক আছে? অর্থাৎ দৈর্ঘ্য যেই ভেক্টরটা যত বড় সেই ভেক্টরটা তত বড় মান বোঝায়, আর অ্যারো সাইনটা দিয়ে দিকটা বোঝাচ্ছে। ভেরি গুড। এবার আসো বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর আমরা কাদেরকে বলি, নামগুলো একটু খেয়াল রেখো, ইংরেজি নামগুলো একটু খেয়াল রেখো। এটা হলো ইকুয়াল ভেক্টর, এটা হচ্ছে নেগেটিভ ভেক্টর। ঠিক আছে? ওকে, তাহলে দেখো এইখানে আমাদের যখন বিপরীত ভেক্টরের কথা বলা হচ্ছে, বিপরীত ভেক্টর কোনগুলো হবে? মনে করো এইটা যদি একটা ভেক্টর বোঝায়, তাহলে এর বিপরীত ভেক্টরটা কোনটা? বিপরীত ভেক্টরটা হচ্ছে ঠিক এটার বিপরীত দিকে যে ভেক্টরটা আছে সেইটা। এবং অবশ্যই মানগুলা সমান হতে হবে, কিন্তু বিপরীত হতে হবে ডিরেকশনটা, এবং সমজাতীয় হতে হবে। অর্থাৎ এটা দিয়ে যদি আমরা 5 নিউটন বুঝে থাকি, এইটার মানও কিন্তু 5 নিউটন যদি বুঝায়, কিন্তু দিক তো উল্টা দিকে। আমি জাস্ট মানটা লিখছি এইখানে। সো দিকটা যেহেতু উল্টা দিকে, সেই জন্য কিন্তু আমাদের এটাকে আমরা ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর বলতে পারবো। কি কারণে বলতে পারবো? কারণ এরা সমজাতীয়, এদের মান সমান, কিন্তু দিকটা একটা আরেকটার উল্টা। ভেরি গুড। অ্যারো সাইনটা দিতে বারবার ভুলে যাই, শাহাদাত হোসেন বলেছো। সো না, অ্যারো সাইন যেটা, এই অ্যারো সাইনটা কিন্তু দেওয়াটা মাস্ট, ম্যান্ডেটরি, না হলে কিন্তু বোঝা যাবে না যে ভেক্টরটা কোন দিকে কাজ করছে। এখন দেখো চিটাগাং বোর্ড 2016 এইখানে একটা প্রশ্ন আসছিল, সেটা কি? দুটি সমান সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে কি না? এইটা একটু তোমরা উত্তর দাও তো, আমি একটু দেখতে চাই। দুটি সমান সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে কিনা? সমান এবং সমজাতীয়। দেখো খেয়াল করে যেটা বলছে, আমি জাস্ট বুঝাই দিচ্ছি, পরে সুন্দর করে এটার উত্তর গুছানো লেখা আছে, পরীক্ষায় আসলে কিভাবে করে লিখবে এটা বলা আছে।
আমি জাস্ট আগে একটু বুঝাই দিয়ে যাই। দেখো, দুইটা সমান এবং সমজাতীয় ভেক্টর, দুইটা সমান এবং সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে কিনা। খেয়াল করো, একটা ভেক্টর যদি এইটা হয় তাহলে তার সমান ভেক্টর কিন্তু একই ডিরেকশন বরাবর কাজ করবে। এইটা যেই ভেক্টর, এইটাও কিন্তু যদি সমান ভেক্টর হয় তাদের ডিরেকশন কিন্তু একই হবে। তাহলে আমাকে বলো তো, দুইটা সমান সমজাতীয় ভেক্টরের লব্ধি কি শূন্য হতে আসলে পারে? উত্তর হচ্ছে পারে না। কারণ দুইটা সমান ভেক্টর যদি বলা হয় তাহলে তারা তখনই সমান হতে পারবে যখন তাদের মান সমান, দিক সমান। সো দুইটা সমান ভেক্টর যদি আমি যোগ করি তাহলে তাদের কিন্তু লব্ধি যেটা, এটা কিন্তু শূন্য হতে পারে না। আমাকে কি করতে হবে? যদি আমি দেখা যায় একটা ভেক্টরকে বিপরীত করে যোগ করি তখন লব্ধি শূন্য হতে পারে। যদি একটা ভেক্টরকে বিপরীত করে যুক্ত করা হয় তখনই কিন্তু লব্ধিটা শূন্য হতে পারে। কিন্তু এই দুইটা কিন্তু পরস্পর সমান ভেক্টর, সো দুইটা সমান ভেক্টরের লব্ধি কি শূন্য হতে পারে? দুইটা সমান ভেক্টর, মান এক, দিক এক, তাহলে কি এটা সমান হতে পারে? পারে না কিন্তু। সো তাহলে এটা খেয়াল রাখতে হবে। খুবই ট্রিকি প্রশ্ন, তবে এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে যেভাবে উত্তরটা দেওয়া উচিত, যে প্রথমে তোমার আগে সমান ভেক্টরের সংজ্ঞাটা দিবা, কারণ এটা ক্ষয়ের প্রশ্ন আসছে। সো সমান ভেক্টরের আগে ডেফিনেশনটা লিখে দিবা, সমান ভেক্টর হতে গেলে কি কি হওয়া লাগে, এবং তারপরে বলবা যে দুইটা যদি সমান ভেক্টর হয় তাহলে একই দিকে কাজ করার দরুন তাদের লব্ধি কখনো শূন্য হতে পারবে না। কিন্তু কিভাবে শূন্য হতে পারবে সেটাও বলে দিবা, যে সমান ভেক্টর যদি এরকম এরকম হয় যে যাদের মান সমান কিন্তু বিপরীত দিকে কাজ করছে তখন তাদের লব্ধির কিন্তু শূন্য হতে পারে। সো এটা নিজের ভাষায় সুন্দর করে গুছাই বলবা। সো কিভাবে করে বলবা, এটার একটা ডেমো দেওয়া আছে, এই ডেমোটা তুমি দেখলেও বুঝে যাবা যে দুইটা সমান সমজাতীয় ভেক্টর লব্ধি শূন্য হতে পারে যদি ভেক্টর দুটির দিক বিপরীত হয়। যদি দিক বিপরীত হয়, সো এখানে ক্লিয়ার করে বলা আছে যদি দিকটা বিপরীত হয় তাহলে। ওকে, ভেরি গুড। তারপরে যাই, দেখো সদৃশ ভেক্টর এবং বিসদৃশ ভেক্টর। এই জিনিসটা কি? সদৃশ ভেক্টর হতে গেলে সমজাতীয় হতে হবে, কিন্তু এখানে মান সমান হওয়া লাগবে না, মান সমান হওয়াটা ম্যান্ডেটরি না, দিকটা সমান হলেই কিন্তু হবে। যে আমাদের এখানে সমজাতীয় এবং একই দিকে, খেয়াল করো, সদৃশ ভেক্টর হতে গেলে তাদেরকে জাস্ট একই দিকে, এই ক্রাইটেরিয়াটা, এবং সমজাতীয় এরকম হলেই কিন্তু তাদেরকে আমরা লাইক ভেক্টর বা সদৃশ ভেক্টর বলতে পারবো। আর বিসদৃশ ভেক্টর কি? সমজাতীয় এবং পরস্পর বিপরীত দিকে কাজ করতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই, যে মনে করো এখানে হচ্ছে আমাদের যেই ভেক্টরটা, এটা একটা সরণ ভেক্টর। সো এই সরণ ভেক্টরের মান আমি মনে করলাম 50 মিটার, এবং আরেকটা সরণ ভেক্টর মনে করো একই দিক বরাবর কাজ করছে, এটার মান আমি মনে করো বললাম 30 মিটার। তাহলে কিন্তু এই দুইটা ভেক্টরকে আমরা সদৃশ ভেক্টর বলতে পারবো, কারণ তাদের দিক একই দিকে এবং তারা আসলে একই জাতীয়, অর্থাৎ দুইটাই কিন্তু সরণই নির্দেশ করছে। ভেরি গুড। এবং বিসদৃশ কোনগুলো? বিসদৃশ হচ্ছে যে আমাদের দুইটা ভেক্টর, তারা হচ্ছে জাস্ট বিপরীত দিকে যদি ক্রিয়াশীল থাকে, মান সমান না হলেও কোনো অসুবিধা নাই, কিন্তু সমজাতীয় হতে হবে এবং বিপরীত দিকে ক্রিয়াশীল থাকতে হবে, তাহলেই আমরা এদেরকে বিসদৃশ ভেক্টর বলবো। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে, একটু জেনে রাখো, যদি এবছর চলে আসে যে আমাদের সমান ভেক্টর যেগুলো আছে, সকল সদৃশ ভেক্টর, বা আমি এটা বলতে পারি, দেখো সকল সমান ভেক্টর, সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর। অবশ্যই পরীক্ষায় এরকম আমার মতো ইংলিশে লিখবা না, বাংলাতেই এভাবে লিখে দিবা, সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু কিন্তু সকল সদৃশ ভেক্টর কি সমান ভেক্টর হবে? সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। এই প্রশ্ন আসেনি কখনো, কিন্তু এরকম টাইপের প্রশ্ন আসে, সামনে কয়েকটা অনুধাবন দেখলেই বুঝবা। তো সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর না। যেমন কি বললাম, দেখো যদি আমাদের এই ভেক্টরটার মান 50 মিটার হতো তাহলে কিন্তু দুইটা ভেক্টরকে আমরা সমানও বলতে পারতাম, সদৃশও বলতে পারতাম। সমান হলে কিন্তু তাদেরকে একই দিকে হতেই হবে, মানও একই হতে হবে, ঠিক না? তো তাহলে আমরা এখান থেকে যেটা দেখছি, যে যদি সমান ভেক্টর হয়
যদি সমান ভেক্টর হয় তাহলে তাদের কিন্তু ডিরেকশন যেটা আছে সেটা কিন্তু একই দিকে হতে হয়, মানও একই হতে হয়। আর ডিরেকশন যদি একই দিকে হয় তাহলে কিন্তু আমরা সেটাকে সদৃশ ভেক্টর বলে ফেলতে পারবো। ভেরি গুড। ওকে, তারপরে আসো যে একই কথা কিন্তু বিসদৃশ এবং এই যে বিপরীত বা ঋণাত্মক ভেক্টরের জন্যও প্রযোজ্য। যে আমাদের সকল টাইপের ঋণাত্মক ভেক্টরকে কিন্তু বিসদৃশ ভেক্টর বলা যাবে। লিখে দেই একটু, যে সকল ঋণাত্মক ভেক্টর, সকল ঋণাত্মক ভেক্টর, সকল ঋণাত্মক ভেক্টরকে বিসদৃশ ভেক্টর বলা যাবে। বিসদৃশ ভেক্টর বলা যাবে। কিন্তু সকল বিসদৃশ ভেক্টর, সকল বিসদৃশ ভেক্টর ঋণাত্মক ভেক্টর নয়। ঠিক আছে, কারণ দেখো ঋণাত্মক ভেক্টর হতে গেলে কিন্তু মানটা সমান হতে হয়, দিকটা বিপরীত হতে হয়। আর যখন হচ্ছে বিসদৃশের কথা বলছি তখন জাস্ট দিকটা বিপরীত দিকে হলেই কিন্তু হবে। ঠিক আছে, ওকে। সো আমি যা লিখে দিচ্ছি লেখাগুলো শুধুমাত্র খাতায় তোলো, না তুললেও আসলে অসুবিধা নেই। যখন একবারে ম্যাথ করব তখনই খাতায় তুললে ভালো, কারণ এগুলো তো সব স্লাইডে থেকেই যাচ্ছে, তুমি তো সব স্লাইড একবার চেক করবাই। ওকে, তারপরেরটা দেখো, সমরেখ এবং সমান্তরাল ভেক্টর দুইটা আসলে প্রায় একই রকম। যত বাইরের বই আছে দুইটাকে আসলে আলাদা করা হয় না, এবং লেটেস্ট যে সমস্ত বইগুলো আমি দেখছি সেগুলোতে আসলে সমরেখ সমান্তরাল দুইটাকে একই টাইপের হিসাবেই কনসিডার করছে। তো আমাদের এখানে সমরেখ বা সমান্তরাল এটা মানেটা কি বোঝায়? দেখো সমরেখ মানে হচ্ছে একই সরলরেখা বরাবর বা সমান্তরাল। সকল সমান ভেক্টর সমরেখ, কিন্তু সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়। এটা কুমিল্লা বোর্ডে আসা একটা প্রশ্ন, এটা নিয়ে আলোচনা করছি। দেখো সমান্তরাল এবং সমরেখ ভেক্টর এই দুইটা আসলে কেমন হবে, যে যখন দুইটা ভেক্টর দেখা যাবে যে তারা হয়তোবা একই দিকে কাজ করছে বা হয়তোবা বিপরীত দিকে কাজ করছে, এদেরকে আমরা পরস্পরের সমান্তরাল ভেক্টর বলতে পারবো। সমান্তরাল কিন্তু দুইটা একই দিকেও হতে পারে, আবার দুইটা বিপরীত দিকেও হতে পারে, কোনো অসুবিধা নাই। দেখো এখানে লেখা আছে, দ্য প্যারালাল ভেক্টরস আর ইন দ্য সেম ডাইরেকশন অর এক্স্যাক্টলি দ্য অপোজিট ডাইরেকশন। সো ডিরেকশন একও হতে পারে, উল্টাও হতে পারে। সমরেখর বেলাতেও আসলে সেম, একই দিকে হতে পারে আবার উল্টা দিকেও কিন্তু হতে পারে। তাহলে দেখো এইখানে একটা ছোট্ট পার্থক্য দেওয়া আছে, কিন্তু এইটা যে আসলে সবসময় ফলো করা হয় বিষয়টা এরকম না। কারণ আমরা জানি ভেক্টরকে কিন্তু শিফট করা যায়, একটা ভেক্টরকে ধরে এক জায়গা থেকে কিন্তু আরেকটা জায়গাতে নিয়ে যাওয়া যায়। সো তাহলে এইখানে দেখো যদি দুইটা ভেক্টর, খেয়াল করো এখানে দুইটা ভেক্টর আছে। সো আমি যদি এরকম করি, দুইটা যদি আসলেই সমান্তরাল হয় তাহলে কিন্তু এটাকে শিফট করে একটার উপর আরেকটা নিয়ে গেলে এগুলাকে আমরা আসলে সমরেখ বলতে পারি, আবার এরকম থাকলে এটাকে সমান্তরালও বলতে পারি। তো এই জন্য দুইটাকে আলাদা আলাদা করে লেখা হয় না। দুইটা সমরেখ বলতেও যা বোঝায় সমান্তরালও তাই বোঝায়, কিন্তু পুরানো বইগুলাতে দেখা গেছে দুইটা আলাদা আলাদা করে মেনশন করছে, কিন্তু আসলে ওইটা আহামরি কিছু না। সো এখানে দেখো একটা ছোট্ট পার্থক্য দেওয়া আছে, এই যে যেগুলা একই লাইন বরাবর যেগুলো আছে এগুলাকে আলাদা করে বলছে সমরেখ ভেক্টর, কিন্তু এখানে আলাদা আলাদাভাবে যেগুলো আছে সেগুলো প্রত্যেকে এক একটা সমান্তরাল ভেক্টর। সমরেখ হতে গেলে এটা ম্যান্ডেটরি যে একই লাইনের উপরে থাকতে হবে, এটা ম্যান্ডেটরি সমরেখ হতে গেলে। আর সমান্তরালের জন্য একই লাইন বরাবর হওয়াটা ম্যান্ডেটরি না। কিন্তু যেহেতু ভেক্টর যা আমরা ডিফাইন করি সবই যেহেতু মূল বিন্দু থেকেই শুরু হয়, সেই কারণে আসলে সমরেখ বলাও যা সমান্তরাল বলাও আসলে একই কথা। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, সো এগুলা কিন্তু একদম সহজ সহজ জিনিসপত্র, একেবারেই সহজ জিনিসপত্র। এগুলা কিন্তু এখনো পর্যন্ত যা কিছু বলছি একদম পানি ভাত, এগুলা কিন্তু একেবারে সহজ সহজ জিনিসপত্র। ওকে, সো তাহলে দেখো এখানে হলো সকল সমান ভেক্টর যেগুলো আছে, সকল সমান ভেক্টর যেগুলো আছে। ওকে, হ্যাঁ, যেটা বলছিলাম যে এখানে সকল সমান ভেক্টর যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা সমরেখ বলতে পারবো। সকল সমান ভেক্টর হচ্ছে সমরেখ, কিন্তু সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়। দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে, কিন্তু আমি আগে এই জিনিসটা বুঝাই আসি। যেটা বললাম, সাপোজ
আমাদের দুইটা সমান ভেক্টর, এইটা একটা ভেক্টর এবং তার সমান ভেক্টর হচ্ছে এইটা। খেয়াল করো এই দুইটা ভেক্টর কিন্তু যদি আমি এই দুটো একত্রে রাখি, এক জায়গাতে রাখি, কারণ তো বললাম এখানে রাখাও যে কথা, ভেক্টর শিফটিং করে তো আরেক জায়গাতে নিয়ে যাওয়াই যায়। তাহলে দুইটা ভেক্টর যখন একটার উপর আরেকটাকে আমি রাখছি, তখন খেয়াল করে দেখো দুইটা কিন্তু এক্স্যাক্টলি সমান এবং সমরেখ হচ্ছে। কিন্তু যদি আমি একটাকে একটু ছোট করে দেই, তাহলে এরা সমরেখ ঠিকই, একই রেখা বরাবর আছে ঠিকই, কিন্তু এরা আসলে সমান ভেক্টর না। এই ভেক্টর আর এই ভেক্টর কিন্তু পরস্পর সমান না। ঠিক আছে, দুইটা ভেক্টর কিন্তু পরস্পর সমান না। ওকে, তাহলে এগুলা খুবই সহজ জিনিস। কিভাবে করে ভাষায় প্রকাশ করবা এখানে লেখা আছে, শোনো একটা আইডিয়া দিয়ে দেই। খ নাম্বার প্রশ্নে যদি এগুলো আসে তাহলে কি করবা? বলছে না সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়। তোমার প্রথম কাজ হবে সমরেখ ভেক্টর কি এটা আগে ডিফাইন করা এবং সমান ভেক্টর কি সেটা আগে ডিফাইন করা। এই দুইটা ডিফাইন করতে পারলেই তুমি আসলে ওই সংজ্ঞা থেকেই লাইন টেনে দিতে পারবা যে কেন আসলে এই স্টেটমেন্টটা সত্যি। ওকে, ঠিক আছে, তারপরে শুরু করি। দেখো আরেকটা কি বললো, সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর কিনা। তোমরা একটু উত্তর দাও তো, সমান ভেক্টর কি সমান্তরাল ভেক্টর হবে? সমান ভেক্টর যেগুলো তারা কিন্তু অবশ্যই সমান্তরাল হতে হবে, কারণ মান এবং দিক সেম থাকতে হবে। তো দেখো টপিকগুলা কিন্তু অনেক সহজ সহজ, এইগুলা কিন্তু একবার পড়লেই আসলে সবার মনে থাকার কথা। তো এগুলা নিয়ে একদম প্যারা খাওয়া যাবে না, জাস্ট একবার করে রিভাইজ করলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর কিনা একবার রিডিং পড়বা। প্রথমে আগে কি বললাম, সমান ভেক্টরটা ডিফাইন করবা, খ নাম্বার প্রশ্নে আসলে সমান্তরাল ভেক্টর কিনা একবার ডিফাইন করবা এবং চেষ্টা করবা একটা ছবি ছোটখাটো এঁকে দেওয়ার জন্য, তাহলে খতে আর মার্ক কাটতে পারবে না ইনশাল্লাহ। ওকে, সংজ্ঞা যদি হয় তারপর সংজ্ঞা থেকে লাইন টেনে দিবা এবং তারপরে সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর লিখে দিলেই হয়ে যাবে। সো কিভাবে লিখবা এখানে একটা ডেমো দেওয়া আছে, এটা দেখেও হয়ে যাবে। ওকে, বিপ্রতীপ ভেক্টর, এখান থেকেও এমসিকিউ আসে অনেক বেশি এবং মাঝে মাঝে ক নাম্বার প্রশ্ন চলে আসে। বিপ্রতীপ ভেক্টর কি বলছে, একটা বিপ্রতীপ ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যাবে কি না। সো বিপ্রতীপ ভেক্টর আসলে কোনগুলা সেটা আগে আমরা একটু দেখি। সো বিপ্রতীপ ভেক্টর হচ্ছে দুইটা সমান্তরাল ভেক্টরের একটার মান অপরটার বিপ্রতীপ হলে। তার মানে কি, যে মনে করো এইখানে যেই ভেক্টরটা আছে, এইখানে যেই ভেক্টরটা আছে, এই ভেক্টরটা হচ্ছে আমাদের 5 এর মান হচ্ছে 5, ঠিক আছে, একক ভেক্টর দিয়ে দিলাম একটা 5i ক্যাপ, এবং আরেকটা ভেক্টর আমরা নিলাম এরকম যে যেটার মান 5-এর ইনভার্স অর্থাৎ 1/5i, এমন যদি হয় তাহলে দুইটা পরস্পর বিপ্রতীপ ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর। এবং তাদেরকে অবশ্যই কিন্তু দেখো আই এর ডিরেকশন বরাবরই যেহেতু হয়েছে, তাদেরকে অবশ্যই পরস্পর সমান্তরালও হতে হবে। সো দুইটি সমান্তরাল ভেক্টরের একটার মান অপরটার বিপ্রতীপ হলে, দেখো একটার মান যদি অপরটার বিপ্রতীপ হয়, মান হচ্ছে অপরটার বিপ্রতীপ যদি হয়, ঠিক আছে, তাহলেই কিন্তু এটা আমরা বলতে পারবো যে পরস্পর বিপ্রতীপ ভেক্টর হবে। ঠিক আছে, সুন্দর। আচ্ছা, এবার কি অনুধাবনমূলক প্রশ্ন যেটা আসে, একটা বিপ্রতীপ ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যাবে কিনা। সো দেখো সমরেখ হতে গেলে কিন্তু একই লাইন বরাবর হতে হয় এবং বিপ্রতীপটাও একই দিক বরাবর নির্দেশ করে, তাহলে উত্তর হচ্ছে বলা যাবে। তো এটা কিন্তু খেয়াল রেখো। ওকে, এরপরে কি সমতলীয় ভেক্টর অসমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর যেটা সেটা হচ্ছে যে আমাদের যদি একই তলে থাকে, 3-4টা ভেক্টর যদি একই তলে থাকে তাহলে সেই ভেক্টরগুলোকে আমরা একই সমতলীয় ভেক্টর বলতে পারি। এটার জন্য সমজাতীয় হওয়ার কোনো দরকার নাই, এটার জন্য সমজাতীয় হওয়ার কিন্তু কোনো দরকার নাই। হ্যাঁ, সাপোজ এখানে একটা টেবিল আছে, ঠিক আছে, বা আমি একটা কাজ করি, দাঁড়াও, এইখানে আমরা যদি সামহাউ আমরা যদি এখানে দুইটা তল আঁকছি, মনে করো এখানে আমরা দুইটা তল আঁকছি, তো কোনো ভেক্টর সাপোজ দেখা গেল কোনো ভেক্টর এইখানে একটা ভেক্টর আছে মনে করো, তারপর এই তলের উপর এখানে আরেকটা ভেক্টর আছে, এই দিকে আরেকটা ভেক্টর আছে, মানে সবগুলোই মনে করো এই তলের উপরেই অবস্থান করছে। সো যদি সবগুলো ভেক্টর এরকম তলের উপরে অবস্থান করে, এই 3টা ভেক্টর কিন্তু তারা সমতলীয় ভেক্টর, একই তলের উপরে তারা অবস্থান করছে। কিন্তু যদি এরকম হয় কোনো একটা ভেক্টর এরকম একটা ভিন্ন তলে চলে গেল, এরকম একটা ভিন্ন তলে চলে গেল, তাহলে দেখো এই সবুজ দুইটা ভেক্টর কিন্তু একই তলে আছে, দুইটা ভেক্টর একই তলে আছে, কিন্তু নীল 3টা ভেক্টর কিন্তু একই তলে নাই। তাহলে এই দুইটাকে আমরা সমতলীয় বলতে পারবো, এই 3টাকে আমরা সমতলীয় বলতে পারবো। কিন্তু যদি জিজ্ঞেস করা হয়
এই দুইটা কি একই সমতলে আছে কিনা, বা যদি এটা জিজ্ঞেস করা হয় যে এখানে তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টর কি আসলে একই সমতলে আছে কিনা, তাহলে উত্তর কিন্তু না, তারা একই সমতলে এখানে নাই। ঠিক আছে, একই সমতলে তারা নাই। তাহলে সমতলীয় অসমতলীয় বুঝছি, যদি একই তলে থাকে তাহলে সমতলীয়, আর যদি ভিন্ন ভিন্ন তলে থাকে তাহলে সেগুলা কিন্তু অসমতলীয় ভেক্টর হবে। ভেরি গুড। শূন্য ভেক্টর খুবই 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 গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক টাইপের এমসিকিউ আসে, তুমি টেস্ট পেপারটা খুললেই বুঝবা। এবং প্রত্যেকটা লাইন এগুলা যেগুলো লেখা আছে সেগুলো সবই কিন্তু এক একটা এমসিকিউ এর লাইন। এগুলা একটু একবার দেখে গেলে এমসিকিউতে আর ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ওকে। সো দেখো এখানে আমরা যেটা বলছি যে দেখো শূন্য ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর, নাল ভেক্টর বলে। এর উল্টাকে আমরা বলি হচ্ছে সঠিক ভেক্টর। সো শূন্য ভেক্টর কোনগুলা? যেই ভেক্টরগুলোর দেখা যায় মান শূন্য, সেই ভেক্টরগুলোকে বলে শূন্য ভেক্টর। আর যেই ভেক্টরগুলোর মান শূন্য না, সেগুলোকে বলা হয় সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। সো শূন্য ভেক্টর যেগুলা, এখানে কিন্তু দেখো এরা অবশ্যই সঠিক ভেক্টর না। সঠিক ভেক্টর মানে যাদের মান আছে। সঠিক ভেক্টর কারা? সঠিক ভেক্টর তারাই যাদের মান শূন্য না, যাদের মান শূন্য নয়, যাদের মান শূন্য নয়। আবারও বলছি, এইগুলা কিন্তু শুধু শুধু পড়াচ্ছি না, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি টেস্ট পেপার খুললেই দেখবা তোমার এমসিকিউ এর মধ্যে আছে, তোমার ক নাম্বার প্রশ্নের মধ্যে আছে, এবং যে অনুধাবনগুলো দেখালাম প্রত্যেকটা কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। তো আমরা তো ম্যাথের মধ্যে ঢুকবোই, কিন্তু তার আগে যাতে করে ক খ নিয়ে কোনো প্যারা না হয়, ঝামেলা না হয়, সেই জন্য এগুলো একবার একটু রিভাইজ করাই যাচ্ছি। সো এগুলা তুমি যদি স্লাইড ভালো মতন দেখে যাও পরীক্ষার আগে, ইনশাল্লাহ সম্পূর্ণ জিনিসটা তোমার মাথায় থাকবে। ওকে। সো তাহলে দেখো সমতল কনসেপ্টটা বুঝি নাই। দেখো সমতল মানে হচ্ছে একই তলের উপরে থাকবে। মনে করো আমি হচ্ছে এখানে একটা এই যে ফোন নিছি, এই ফোনের উপরে মনে করো তিনটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর আছে। সো ফোনের উপরে যদি তিনটা ভেক্টর থাকে, ফোনের উপরে যদি তিনটা ভেক্টর থাকে, তাহলে কিন্তু এই তিনটা ভেক্টর হবে একই সমতলে থাকা ভেক্টর, এবং এগুলোর জন্য সমজাতীয় হওয়া লাগবে না, একটা তলের উপরে যদি থাকে। ঠিক আছে, কিন্তু যদি ভিন্ন ভিন্ন তলে থাকে, যে ধরো একটা চেয়ার, একটা চেয়ার আঁকি, তারও একটা চেয়ার আঁকাই, এইখানে আমি আগে একটা চেয়ার আঁকাই, এই যে ধরো একটা চেয়ার। ঠিক আছে, এই একটা চেয়ার। সো যদি এরকম হয় যে কিছু সবগুলা ভেক্টর, এখানে একটা ভেক্টর আছে, এই তল বরাবর একটা ভেক্টর আছে, আবার মনে করো এইখানে আরেকটা ভেক্টর আছে। সো যদি তিনটা এরকম একই তলে থাকে, তাহলে তাদেরকে আমরা বলতেছি দেখো একই সমতলে থাকা ভেক্টর। কিন্তু যদি এখানে একটা ভেক্টর থাকে, এখানে আরেকটা ভেক্টর থাকে, এখানে আরেকটা ভেক্টর থাকে, তাহলে কিন্তু দেখো এই যেই পিঙ্ক কালারের যে দুইটা ভেক্টর, পিঙ্ক তার না বেগুনি, বেগুনি কালারের যে দুইটা ভেক্টর এবং সবুজ যে ভেক্টর, এগুলা কিন্তু একই সমতলে নাই, এরা ভিন্ন ভিন্ন তলে আছে। সো আশা করি সহজ জিনিস বুঝছো। ওকে। শূন্য ভেক্টর কি? শূন্য ভেক্টর হচ্ছে যেহেতু তার মান শূন্য, তাহলে কিন্তু কোনো লাইন আমরা টানতে পারবো না। অর্থাৎ আদিবিন্দু এবং শেষ বিন্দু, আদিবিন্দু এবং শেষ বিন্দু দুইটা কিন্তু একই বিন্দু হবে। আদিবিন্দু এবং শেষ বিন্দু একই থাকবে। এর মান হচ্ছে শূন্য। নির্দিষ্ট কোনো দিক নেই। এগুলা থেকে যে কত অবজেক্টিভ আসে তুমি টেস্ট পেপার খুললেই দেখবা যে এখানে নির্দিষ্ট কোনো দিক নেই। নাল ভেক্টরের মান হচ্ছে শূন্য, নাল ভেক্টরের মান শূন্য, আদিবিন্দু শীর্ষবিন্দু একই, দুইটা সমান ভেক্টর বিয়োগ করে শূন্য ভেক্টর পাওয়া যায়। কি বললো? দুইটা সমান ভেক্টর। মনে করো এইটা হচ্ছে আমাদের একটা এ ভেক্টর, এইটা একটা এ ভেক্টর, এবং এইখানে আছে আমাদের আরেকটা এ ভেক্টর। সো যদি আমরা এই ভেক্টরটা থেকে এই ভেক্টরটাকে বিয়োগ করি, একটা থেকে যদি আরেকটাকে বিয়োগ করি, এ থেকে যদি এ কে বিয়োগ করি, যোগ না কিন্তু, যোগ করলে তো 2a হয়ে যাবে, কিন্তু বিয়োগ যদি করি তাহলে কত আসছে এখানে? 0। সো এই জিরোটাকে কিন্তু অনেক সময় জিরো ভেক্টর আকারে প্রকাশ করা হয়। সো দুইটা সমান ভেক্টর বিয়োগ করে শূন্য ভেক্টর পাওয়া যায়, বুঝলাম। সমবেগে গতিশীল যদি কোনো একটা গাড়ি থাকে, তাহলে বলো তো যেই গাড়িটা সমবেগে চলছে তার কি কোনো ত্বরণ আছে? তার কিন্তু কোনো ত্বরণ নাই। তাহলে ত্বরণ তো একটা ভেক্টর রাশি, তাই আমরা এটাকে কিভাবে বলবো যে এখানে সমবেগে চলমান বস্তুর যে ত্বরণ, সেই ত্বরণটা হচ্ছে একটা শূন্য ভেক্টর। তাহলে দেখো সমবেগে গতিশীল কণার ত্বরণ শূন্য ভেক্টর, এটার থেকেও কিন্তু অবজেক্টিভ আসছে। ঠিক আছে, হ্যাঁ স্লাইডগুলো আপলোড করে দিব, অবশ্যই আপলোড করে দিব। ওকে। নাল ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই কেন? একবার রিডিং পড়লে জিনিসটা বুঝতে পারবা যে এখানে তো আমাদের তার মানই তো শূন্য, তাহলে তার কি কোনো সুনির্দিষ্ট দিক থাকতে পারবে?
ভেক্টর যদি আমি একটা দাগ দিতে না পারি, অ্যারো সাইন যদি না দিতে পারি, তাহলে কি তার দিকটা সুনির্দিষ্ট আর থাকবে? থাকবে না তো। সো যেটার আদিবিন্দু শীর্ষবিন্দু একই বিন্দু, তার কিন্তু যেই ডিরেকশন, সে ডিরেকশন তো আসলে থাকবে না। সো এটাই কিভাবে গুছায় লিখবা সেইগুলা কিন্তু এখানে একটু দেখে যেও। রাজশাহী বোর্ডে আসছিল, বরিশাল বোর্ডে আসছিল। আচ্ছা, স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টরটা কি? স্বাধীন ভেক্টর হচ্ছে এমন ধরনের ভেক্টর যেটাকে যেখানে খুশি তুমি স্থাপন করতে পারো, কোনো অসুবিধা নাই। যেখানে খুশি তুমি এটাকে সরায় নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলাকে আমরা বলি হচ্ছে স্বাধীন ভেক্টর। যেই ভেক্টরগুলোকে আমি যেখানে খুশি সেখানে নিতে পারি, অর্থাৎ পাদবিন্দু যেটা, দেখো পাদবিন্দু বা আদিবিন্দু মানে এইটাকে যদি আমি ইচ্ছা মতন যে কোনো একটা পজিশনে যদি আমি এটাকে রেখে দিতে পারি বা সরায় নিয়ে যেতে পারি, তাহলে এগুলাকে আমরা বলছি স্বাধীন ভেক্টর। আর সীমাবদ্ধ ভেক্টর কোনটা? যে পাদবিন্দুকে ইচ্ছা মতো পছন্দ করতে দেওয়া না হয়। একটা হচ্ছে পাদবিন্দু কোথায় হবে তা ইচ্ছা মতো পছন্দ করা যায়, আর একটা হচ্ছে কোথায় হবে সেটা পছন্দ করা যায় না। অর্থাৎ নির্দিষ্ট কোনো বিন্দুকে যদি পাদবিন্দু হিসাব করে ঠিক রাখা হয় তবে সেটাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। সো আমরা সীমাবদ্ধ ভেক্টরের কয়েকটা এক্সাম্পল দেখবো সামনে। বেশিরভাগ ভেক্টরই কিন্তু আসলে স্বাধীন ভেক্টর হিসেবেই কাজ করানো যায়। ঠিক আছে, ওকে। বাংলাদেশের কে কে আসছো একজন জিজ্ঞেস করছো। আমি আসলে আপাতত মঙ্গল থেকে ক্লাস নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, সো দেখো এবার অবস্থান ভেক্টর। এখান থেকে অনেক বেশি ক নাম্বার প্রশ্নের জন্য আসে। অবস্থান ভেক্টর বলতে কি বোঝো? কিচ্ছু না, খুব সহজ। যে আমরা এখানে অবস্থান ভেক্টর বলতে মনে করো কোনো একটা বিন্দু, এই বিন্দুটাকে আমি যদি প্রকাশ করতে চাই, মূল বিন্দুর সাপেক্ষে যদি এই বিন্দুটাকে আমি প্রকাশ করতে চাই, তাহলে যেই ভেক্টরটা দিয়ে আমি প্রকাশ করব, ধরো এটা হচ্ছে এক্স কমা ওয়াই একটা বিন্দু। সো এই বিন্দুটাকে আমি যেই ভেক্টরটা দিয়ে প্রকাশ করব, এর অবস্থানটা যেই ভেক্টর দিয়ে প্রকাশ করব, সেটাকে আমরা বলছি অবস্থান ভেক্টর। সো ভাষাটা সুন্দর করে সংজ্ঞার মধ্যে লেখা আছে, দেখে নিবা। মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় বা নির্দেশ করার জন্য যেই ভেক্টর বিবেচনা করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। খুব সহজ জিনিস, যে জাস্ট একটা অবস্থান কোথায় সেটা যে ভেক্টর দিয়ে নির্ধারণ করব সেটাকে আমরা বলছি অবস্থান ভেক্টর। সহজ। অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর। কেন এটা সীমাবদ্ধ ভেক্টর একটু বলে রাখি, এই লেখাগুলো নিজেরা পরে পড়ে নিলেই পারবা। সীমাবদ্ধ ভেক্টর মানে কি ছিল? যেই ভেক্টরগুলোর পাদবিন্দুকে আমরা ইচ্ছা মতো মুভ করাতে পারতাম না, সেগুলো ছিল সীমাবদ্ধ ভেক্টর। এখন দেখো, অবস্থান প্রকাশ করার জন্য কিন্তু অবশ্যই তোমাকে মূল বিন্দু থেকেই ভেক্টরটা টান দেওয়া লাগবে। তুমি যদি মূল বিন্দু থেকে টান না দাও, তাহলে কিন্তু অবস্থান ভেক্টর প্রকাশ করা যাবে না, তাই না? অবস্থান ভেক্টরের জন্য কি লাগে? যদি আমরা কোনো একটা অবস্থান প্রকাশ করতে চাই, এই যে অবস্থান, এটাকে যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে কিন্তু আমি যে কোনো বিন্দু থেকে অবস্থান প্রকাশ করলে হবে না, আমাকে কার সাপেক্ষে প্রকাশ করতে হবে? মূল বিন্দুর সাপেক্ষে প্রকাশ করতে হবে। সো তাহলে এই যে মূল বিন্দুর সাপেক্ষে আমাকে কিন্তু এই বিন্দুর অবস্থানটা প্রকাশ করতে হবে। তাহলে সবসময় আমাকে পাদবিন্দু যেটা, সেটাকে কিন্তু মূল বিন্দু থেকেই শুরু করতে হচ্ছে, এই রেস্ট্রিকশনটা আমার আছে। তাহলে এই অবস্থান ভেক্টর কিন্তু এক ধরনের সীমাবদ্ধ ভেক্টর। তাহলে খতে যদি আসে তাহলে কিভাবে অ্যান্সার করবা? প্রথমে আগে সীমাবদ্ধ ভেক্টর কাকে বলে লিখবা, তারপরে অবস্থান ভেক্টর কাকে বলে সেটা লিখবা, এবং তারপরে ওই দুইটার মধ্যে জাস্ট লিংক করাই দিবা, তাইলেই হবে। আর আরো ভালো হয় যদি অবস্থান ভেক্টর একটা ছবি আঁকায় দিয়ে আসতে পারো। ওকে, এগুলা পরে কোথায় পাবা? সব পেয়ে যাবা, কোনো চিন্তা করো না। এই স্লাইডগুলো সব সুন্দর করে দিয়ে দিব। সরণ ভেক্টর কি? দেখো সরণ ভেক্টরটা হচ্ছে, দেখো আমি একটু আগেই লেখা দেখো না, লেখা দেখলে ভয় পেয়ে যাবা। আগে দেখো, মনে করো কোনো একটা কণা, এই যে একটা অবস্থা, এটা হচ্ছে মনে করো পি বিন্দু, এইখানে একটা স্থানাঙ্ক বা যে কোনো একটা অবস্থান, এটা হচ্ছে কিউ বিন্দু। সো এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু। কোনো একটা কণা মনে করো পি থেকে কিউ এর দিকে গেল, কোনো একটা কণা পি থেকে কিউ এর দিকে গেল, তাহলে আদি বিন্দু এবং শেষ বিন্দু, আদি থেকে শেষ, এই যে ভেক্টরটা পেলাম, আদি থেকে শেষ যে ভেক্টরটা পেলাম, এই ভেক্টরটাকে আমরা বলছি সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টরটা হওয়ার জন্য কিন্তু মূল বিন্দু থেকে শুরু হতে হয় না, এটা আমরা দেখলাম। সরণ ভেক্টর যে কোনো অবস্থান থেকে আরেকটা অবস্থানে তুমি যখন যাবা, তখন ওই আদি থেকে শেষ পর্যন্ত যে দৈর্ঘ্যটা হবে বা যে ভেক্টরটা তুমি আঁকতে পারবা, ওই ভেক্টরটাই হবে হচ্ছে সরণ ভেক্টর। ঠিক আছে, সুন্দর। তাহলে দেখো, একটা বস্তুকণা পি অবস্থান থেকে কিউ অবস্থানে স্থানান্তরিত হয়, তাহলে পি বিন্দুকে পাদবিন্দু ধরে অঙ্কিত ভেক্টরকে সরণ ভেক্টর বলে।
আবারও বলছি, আজকের পড়াশোনাগুলো কিন্তু খুবই সহজ, একেবারেই সহজ। কিন্তু এই সহজগুলো সহজ বলেই আমরা কিন্তু পরীক্ষার আগে এগুলো দেখে যাই না, এবং এই কারণে দেখা যায় কোনো একটা প্রশ্নের গ ঘ পারি কিন্তু ক খতে গিয়ে পরে আটকায় যাই। তাই একটু যদি একবার হলেও রিডিং পড়ে যাও, একবারও একটু দেখা থাকে, পরীক্ষায় ছেড়ে আসতে হবে না। আর কখনোই যা খুশি তাই করো, প্রশ্ন কিন্তু ছেড়ে আসো না। যেই যা পারবা লিখে আসবা, ঠিক আছে? কিছু না কিছু লিখে আসতে হবে, ঠিক আছে? ওকে, সো তাহলে দেখো আমরা এটা লিখলাম যে সরণ ভেক্টর। এখন আরেকটা কাজ আমরা একটু করি তো, যেখান থেকে আসলে প্রশ্ন আসে। খেয়াল করো, এই পি কিউ যেটা, সেটা তো আমাদের সরণ ভেক্টর। পি কিউ যেটা, পি কিউ যেটা, পি কিউ আমরা যেটা লিখলাম, এইটা তো আসলে সরণ ভেক্টর, এইটা তো সরণ ভেক্টর। আচ্ছা, কিন্তু বলো তো দেখি, আমরা যদি এখন চাই, এটা তো আমাদের ও ভেক্টর, এটা আমাদের মানে মূল বিন্দু, ও বিন্দু। দেখো পি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা হবে বলো তো? ও পি। এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা হবে? ও কিউ। তাহলে দেখো এই ভেক্টরটা হচ্ছে পি কিউ ভেক্টর। এই যে নীল কালারের যে ভেক্টরটা দিছি, এই নীল কালারের ভেক্টরটা হচ্ছে আমাদের পি কিউ ভেক্টর। এই নীল কালারের ভেক্টরটা হচ্ছে পি কিউ ভেক্টর। আর এই ভেক্টরটা হচ্ছে আমাদের ওপি ভেক্টর, আর এই ভেক্টরটা হচ্ছে কি আমাদের ও কিউ ভেক্টর। ঠিক আছে? এটা হচ্ছে পি কিউ, যেটা হলো সরণ ভেক্টর। আর ওপি এবং ও কিউ এরা আসলে কি? এরা কিন্তু আমাদের অবস্থান ভেক্টর। তাহলে আমি এটা একটু লিখে দেই যে ওপি এবং ও কিউ, ওপি ভেক্টর এবং ও কিউ ভেক্টর, এইগুলা কিন্তু আমাদের অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর। সো আমরা যখন ভেক্টরের যোগ শিখব, মানে একটু দেখে আসবো, সো ভেক্টরের যোগটা শেখার পরে সরণ ভেক্টরের সাথে অবস্থান ভেক্টরের যে রিলেশন, সেটাও আমরা একটু দেখে ফেলবো। সো এখন আপাতত জাস্ট জিনিসগুলো চিনে যাই কোনটা কোন ভেক্টর, তারপরে আমাদের ওই টপিক আবার আসবে। সো পিকিউ মানে হচ্ছে সরণ ভেক্টর। পিকিউ যেটা আছে এটাকে একটু ওই কালারটা দিয়ে দিই, তাহলে ভালো লাগবে, তাহলে ভালো লাগবে। ওকে, এবং ওপি আর ওকিউ হচ্ছে অবস্থান ভেক্টর। ঠিক আছে, ভেরি গুড। এবার আসো একক ভেক্টর। একক ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো একক ভেক্টর কোনটা? একক ভেক্টরের মেইন কাজ হচ্ছে কোনো ভেক্টরের দিকটা নির্দেশ করে দেওয়া। একক ভেক্টরের কাজ হচ্ছে কোনো ভেক্টরের দিকটা নির্দেশ করে দেওয়া। হ্যাঁ, সো দিকটা নির্দেশ করে দেওয়া। যেমন সাপোজ কোনো একটা ভেক্টরকে, দেখো কিভাবে করে আমরা একক ভেক্টরটা পাই। একক ভেক্টরটা পাই কিভাবে? একটা ভেক্টরের মধ্যে কি থাকে, আমি জাস্ট একটু মুখে মুখে জিনিসটা দেখাচ্ছি। একটা ভেক্টরের মধ্যে কি থাকে বলো তো? তার মান থাকে এবং দিক থাকে, মান থাকে আর দিক থাকে। এখন আমরা যদি শুধু দিকটা পেতে চাই, আমার মানের দরকার নাই, শুধুমাত্র দিক পেতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা মান দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে কি হবে? জাস্ট দিকটা পড়ে থাকবে। তো এভাবে করে চিন্তা করতে পারো যে একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা ওইটার একক ভেক্টর পাই। কখনো এইভাবে খাতায় লিখো না, এটা জাস্ট সহজে মনে রাখার জন্য বা বোঝার জন্য, যে একটা একক ভেক্টর যেটা, বা যে কোনো একটা ভেক্টর, তার কিন্তু মান থাকে, দিক থাকে। সো আমি একক ভেক্টর দিয়ে তো মূলত দিক প্রকাশ করতে চাই। তাহলে যদি দিকটাকে রাখতে চাই, তাহলে মানটাকে সরাতে হবে। মানটা সরানোর জন্য মান দিয়ে ভাগ দিলেই কিন্তু মান এককে মান হয়ে যায়। তাহলে দিক যেটা পড়ে থাকে ওইটাই কিন্তু আসলে ওই একক ভেক্টরটা দিয়ে প্রকাশ পাচ্ছে। সো এগুলো লিখে রাখলাম না, এটা জাস্ট মনে রাখানোর জন্য বললাম। আচ্ছা, সো দেখো এখানে কি বললো, যে সকল ভেক্টরের মান শূন্য নয়, এরকম একটা ভেক্টরকে যদি আমরা তার মান দিয়ে ভাগ করলে ওই দিকে একটা একক ভেক্টর পাওয়া যাবে। অর্থাৎ যে ভেক্টর রাশির মান এক একক তাকে একক ভেক্টর বলে। ঠিক আছে, একক ভেক্টর হচ্ছে যে রাশির মান এক একক, তাকেই হচ্ছে আমরা একক ভেক্টর বলি। ওকে, ঠিক আছে। এইবার আসো আয়ত একক ভেক্টর। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য জিজ্ঞাসা করে। আয়ত একক ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ, ক নাম্বার প্রশ্নে আসে। আয়ত একক ভেক্টরটা আর একক ভেক্টরের মধ্যে পার্থক্যটা কি? আয়ত একক ভেক্টরটা হচ্ছে এইখানের ভেক্টরগুলো হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর। অর্থাৎ মনে করো কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমি এখানে একটু আঁকি, তাহলে দেখো সাপোজ কোনো একটা লোক এক্স অক্ষ বরাবর, মনে করো কোনো একটা লোক এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ। সো কোনো একটা লোক এক্স অক্ষ বরাবর মনে করো 5 একক দূরত্ব গেল, 5 একক দূরত্ব গেল।
এই ভেক্টরটাকে আমি এ দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমরা এটাকে লিখি কিভাবে দেখো, এই এ ভেক্টর সমান কি হবে 5, এটা তো মান লিখলাম। দিকটা কিভাবে লিখব, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত, আই ক্যাপ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা আই ক্যাপ দিয়ে প্রকাশ করি, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে জে ক্যাপ দিয়ে প্রকাশ করি, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা হচ্ছে কে ক্যাপ দিয়ে প্রকাশ করি, আই জে কে। অর্থাৎ একক ভেক্টর আর আয়ত একক ভেক্টর দুইটার মধ্যে জাস্ট সিম্পল পার্থক্যটা কোনটা, একক ভেক্টর যেটা সেইটা হচ্ছে ভাইয়া যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করবা, তাহলেই তুমি অমুক ভেক্টরের একক ভেক্টরটা পেয়ে যাবা। কিন্তু আয়ত একক ভেক্টরটা কিন্তু শুধুমাত্র এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষর দিকে একক ভেক্টর নির্দেশ করে। ঠিক আছে, আয়ত একক ভেক্টর শুধুমাত্র আই জে ক্যাপ এইটা নির্দেশ করে, এটুকু মাথায় রাখলেই হবে। কিভাবে লিখবা সেটার জন্য এই সংজ্ঞাটা সুন্দর করে দেখা আছে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পরস্পর লম্ব তিনটা অক্ষ থাকে, যথা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষের দিকে বিভিন্ন ভেক্টর প্রকাশ করার জন্য সুনির্দিষ্ট একক ভেক্টর থাকে, সেইটাকে আমরা হচ্ছে আই দিয়ে ব্যবহার করা হয়। তেমনি জে আর কে যেটা, ওইটা দিয়ে হচ্ছে ওয়াই এবং জেড অক্ষের দিকে একক ভেক্টর প্রকাশ করা হয়, আই জে কে কে একক ভেক্টর বলে। এই যে আই জে কে কে একক ভেক্টর বলে, তাহলে সহজে মনে থাকতে পারবে। কিন্তু যদি আমি মনে করো এইরকম একটা র্যান্ডম ভেক্টর নেই, সাপোজ আমি এইরকম একটা র্যান্ডম ভেক্টর নিলাম, এই ভেক্টরটাকে কিন্তু আমি আয়ত একক ভেক্টর বলতে পারবো না। যদি এটার আমি মনে করো এখানে আমি একটা পি ভেক্টর নিলাম, সো এটার যে একক ভেক্টরটা সেটা আসলে পি ক্যাপ হবে, পি ক্যাপ হবে। সো এই যে পি ক্যাপ যে ভেক্টরটা, এটা কিন্তু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের দিকে না, তাই এই ভেক্টরটা জাস্ট একক ভেক্টর, সিম্পলি একক ভেক্টর। কিন্তু যেটা এক্স অক্ষের দিকে একক ভেক্টর, যেটা ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর, যেটা জেড অক্ষের দিকে একক ভেক্টর, সেইগুলাকে আমরা কিন্তু আয়ত একক ভেক্টর বলবো। ঠিক আছে, আইজেকে ছাড়া ইউনিট ভেক্টর হয়, দেখো যে কোনো একক ভেক্টরকে প্রকাশ করার জন্য আয়ত একক ভেক্টর ইউজ করা হয়। একটু সামনে আগাই তাহলে আরো বুঝতে পারবা। যে কোনো একটা ভেক্টরকে, যে কোনো একটা একক ভেক্টরকে প্রকাশ করা যায় আয়ত একক ভেক্টর দিয়ে। আচ্ছা, সো আমরা আগে তাহলে একটু চলো দেখে নেই যে হচ্ছে আমাদের এই যে একক ভেক্টরের কথা যেটা বললাম, একক ভেক্টরের কথা যেটা বললাম, যে কোনো একটা ভেক্টর এটা আমরা প্রকাশ করব কিভাবে, এটা আসলে একটু শিখে যাই। মনে করো কোনো একজন একটা গাড়ি, কোন একটা গাড়ি, সেটা সাপোজ এক্স অক্ষ বরাবর গেল হচ্ছে 3 একক দূরত্ব, এবং ওয়াই অক্ষ বরাবর গাড়িটা গেল হচ্ছে 4 একক দূরত্ব, 4 আই ক্যাপ। এক্স অক্ষ বরাবর গেল 3 আই ক্যাপ এবং ওয়াই অক্ষ বরাবর গেল 4 আই ক্যাপ। এখন দেখো আমাদের এই যে দুইটা ভেক্টরকে যদি আমি একসাথে যোগ করে দেই, তাহলে এই ভেক্টরটাকে আমি কি বলবো, কোনো একটা লোক যখন এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, শুরু করে প্রথমে এক্স অক্ষ বরাবর গেছে 3 একক, তারপরে ওয়াই অক্ষ বরাবর সে গেছে 4 একক, তাহলে তার যে আদি থেকে শেষ এটাই তো তার সরণও নির্দেশ করছে। তাহলে এই যে সরণটা নির্দেশিত হলো, এই ভেক্টরটাকে আমি কিভাবে প্রকাশ করব, এই ভেক্টরটাকে প্রকাশ করা হয় এই যে 3i + 4j, এভাবে করেই কিন্তু সবুজ ভেক্টরটাকে প্রকাশ করা হয়। 3i + 4j, এভাবে করেই সবুজ ভেক্টরটাকে প্রকাশ করা হয়। এখন দেখো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কিন্তু আই ক্যাপ ছিল, ওয়াই অক্ষ বরাবর একক, সরি এটা ব্যক্তিগত ভুল, এটা জে ক্যাপ ছিল, সরি আমি আন্তর্জাতিকভাবে দুঃখিত। সো এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে জে ক্যাপ। এখন এই যে 3i + 4j যেই ভেক্টরটা আছে, এই 3i + 4j এর একক ভেক্টর কোনটা হবে, 4j হবে, হ্যাঁ 4j হবে, ঠিক আছে। একক ভেক্টর কোনটা হবে, সো আমরা যদি বের করি যে 3i + 4j এই ভেক্টরের মান কত, সেটা আগে একটু বলি তো। এর মান কত, এর মান কত, সো মান হচ্ছে √ কি হবে, x এর সহগের স্কয়ার 3 স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার 4 স্কয়ার। এই তো মানটা বের হয়ে গেল। ভাই যদি তিনটা ভেক্টর থাকতো তাহলে কি হতো, সাপোজ আমাদের এরকম একটা ভেক্টর আছে 2i + 3j + 4k, এইরকম একটা ভেক্টর আছে +4k, তাহলে আমাদের এর মানটা কত হতো, এই ভেক্টরের মান কত হতো,
এর মানটা কত হতো? এর মান হতো হচ্ছে রুট ওভার আমাদের 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ঠিক আছে, এক্স এর সহগের স্কোয়ার, ওয়াই এর সহগের স্কোয়ার, জেড এর সহগের স্কোয়ার, তারপরে প্রত্যেকটার উপর মানে টোটালটার উপরে রুট করে দিব। সো এটা হচ্ছে মান বের করার সিস্টেম, মান বের করার সিস্টেম। আপনাকে আন্তর্জাতিকভাবে ক্ষমা করে দেওয়া হলো, থ্যাংক ইউ। ওকে, সো তারপরে দেখো মান তো আমরা বের করে ফেললাম। এটার মান কত আসে? এটার মান আসে হচ্ছে 5 একক। তাহলে 3i প্লাস 4j এর 3i প্লাস 4j এর একক ভেক্টর কোনটা? একক ভেক্টর কোনটা? সো ভাইয়া একক ভেক্টর যেটা হবে সেটা হবে হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ রুট ওভার, যদিও মানটা বের করে ফেলছি তাও একটু লিখতে ইচ্ছা করছে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, বা এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডিভাইডেড বাই 5। তাহলে দেখো এই যে যেটা পেলাম এইটা কিন্তু একটা একক ভেক্টর, এইটা কিন্তু একটা একক ভেক্টর, এটা নিজে কিন্তু একটা একক ভেক্টর, কিন্তু এই একক ভেক্টরটা কিন্তু আয়ত একক ভেক্টর না। আয়ত একক ভেক্টর শুধুমাত্র আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এইগুলা। আয়ত একক ভেক্টরের সাহায্যে আমরা কিন্তু এখানে একক ভেক্টর, যে কোনো একক ভেক্টরকে প্রকাশ করলাম। ভেরি গুড, ওকে, সো বুঝলাম, ঠিক আছে। এইবার আসো এখানে ওই যে ওই উত্তর যেটা আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম যে একক ভেক্টর আর আয়ত একক ভেক্টর দুইটা যে আসলে সেম না, একটু যে পার্থক্য আছে, সেইটার উত্তরটা এখানে সুন্দর করে গুছানো লেখা আছে, একবার পড়ে যাবা। একক ভেক্টর এবং আয়ত একক ভেক্টর উভয়েরই মান সমান, কিন্তু এরা ভিন্ন কেন? দুইটারই তো মান সমান, কিন্তু এরা ভিন্ন কেন? কারণ আয়ত একক ভেক্টর শুধু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর কাজ করে, আর একক ভেক্টর যেটা এটা যে কোনো দিকেই কিন্তু হতে পারে। ওকে, ঠিক আছে। তারপরে চলো, এই যে আমাদের শুরু হয়েছে এবার এমসিকিউ 3। বলো দেখি, কোন ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছামতো স্থানান্তর করতে না দেওয়া হয় তাহলে সেই ভেক্টরটা কোনটা? দেখি কমেন্টে জানো। আমার চশমা কই? চশমা পড়তেছি না আপাতত, এমনিই পড়ছি না, পড়া লাগছে না মনে হচ্ছে। চশমা লাগে নর্মালি দেখা যায় যখন দূরের জিনিস দেখতে যাই, ওই সময় একটু ঝাপসা লাগে, তো বাইরে গেলে এই জন্য চশমা টশমা পরে যাই। এখন তো বাসায় আছি, এই জন্য আর চশমা পড়ছি না। সি বলছো? হ্যাঁ দেখো এটা কিন্তু আমরা পরে আসছি, দেখো বরিশাল বোর্ড গত বছর আসছে। কোন ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছামতো স্থানান্তর করতে না দেওয়া হয় তাহলে সেটাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। সো এগুলো পরে উত্তর আছে। আচ্ছা, তারপরটা কি? একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসম মানের দুটি ভেক্টরকে কি বলে? সমজাতীয় এবং অসম মানের দুইটা ভেক্টর কি বলে? সমজাতীয় এবং ওকে দেখো সমজাতীয় অসমমানের দুইটা ভেক্টরকে কি বলে? একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় কিন্তু অসমমানের দুইটা ভেক্টরকে কি বলে? সদৃশ ভেক্টর বলে না? সদৃশ ভেক্টর বলে। ওকে, তারপরে দেখো একটি একক ভেক্টর হলে এম এর মান কত? সো এটা একটু করে দেই, এম এর মান কত? এই স্লাইডে আর করছি না, দেখো একটা ভেক্টর দেওয়া আছে এত আই প্লাস এত জে প্লাস এম কে। এইটা একটা একক ভেক্টর হলে এম এর মানটা কত, অর্থাৎ এম এর মান কত হলে এটা একটা একক ভেক্টর নির্দেশ করবে? সেই প্রশ্ন কিন্তু ভাই ঢাকা বোর্ড 2022 সালে আসা। দেখো আমি এম এর মানটা বের করব কিভাবে? মান বের করা তো আমরা জানি, তাহলে সেইভাবে করে বের করব। কিন্তু এইখানে আমি এই স্লাইডের মধ্যে দাগাচ্ছি না, কারণ এটা তোমরা যখন পরবর্তীতে একবার রিভাইজ করবা তখন যাতে করে উত্তর ছাড়াই তোমরা একবার নিজেদের চেক করতে পারো। সো আমি পরের স্লাইডে এটার উত্তরটা দেখাচ্ছি। দেখো এখানে কি হবে? অবশ্যই হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এই প্রত্যেকটা সহগের স্কোয়ারের যোগফলের যে রুট, এটাই তো আসলে এই ভেক্টরটার মান নির্দেশ করে। সো এই মানটা কত হবে? মানটা হচ্ছে 1 একক। যদি স্কোয়ার করে দেই, দুই পাশে স্কোয়ার করে দেই, তাহলে এখানে কত হবে? 1/4 প্লাস 1/4 প্লাস এম স্কোয়ার সমান সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে আসছে হাফ, এম স্কোয়ারের মান আসে হচ্ছে 1 মাইনাস হাফ সমান সমান হাফ। সুতরাং এম এর যে মানটা হবে সেটা হবে হচ্ছে 1/√2। সো এটাই হচ্ছে আনসার,
1/√2। সহজ, ঠিক আছে। ওকে, তাহলে দেখো পরেরটায় যাই। সমজাতীয় এবং অসমমানের, সমজাতীয় অসমমান এবং বিপরীতমুখী ভেক্টরকে কি বলে? সো আমাদের এখানে কিন্তু অসমমান এবং বিপরীতমুখী ভেক্টর, অর্থাৎ এটা বিসদৃশ ভেক্টর কিন্তু। সো যা পড়ায় আসছি দেখো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু বোর্ডে এমসিকিউ আসে, এবং আমি আবারও মনে করায় দিচ্ছি এগুলা কিন্তু আমাদের বোর্ডটা আগে আমরা সিকিউর করতে চাই। সো বোর্ডে যে টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো যাতে করে টেস্ট পেপার ধরলেই তুমি সবগুলো পারো, সেগুলোর জন্যই কিন্তু একদম বেসিক থেকে শুরু করা। তাই প্রত্যেকটা জিনিস যখন যা বলছি একটু মনোযোগ দিয়ে শুনবা, খেয়াল করবা, তুমি তারপরে টেস্ট পেপার সলভ করতে গেলে দেখবা যে ইনশাল্লাহ সবগুলাই তুমি নিজে নিজে অ্যান্সার করতে পারছো। ওকে, সো তাহলে এটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। ভেরি গুড। তারপরেরটা কি? সমান ভেক্টরের বৈশিষ্ট্য কি হবে? দেখো এগুলা পড়ছি আমরা। সমান ভেক্টর কি হতে হবে? অবশ্যই, আচ্ছা আমি কি আগের স্লাইডে লিখে ফেললাম? না লিখে নাই, গুড। দেখো সমান ভেক্টরের বৈশিষ্ট্য অবশ্যই সেটা হচ্ছে সমজাতীয় হতে হবে, মান সমান হতে হবে, দিক একই দিকে হতে হবে, অর্থাৎ তিনটাই কিন্তু হতে হবে 1 2 3। ঠিক আছে, তাহলে ডি হচ্ছে এটার আনসার। ভেরি গুড। পরেরটায় যাচ্ছি দ্রুত। এ যদি ভেক্টরটা, এই ভেক্টরটা একটা কি ভেক্টর? দেখো এটাকে একটা একক ভেক্টর, তাহলে একক ভেক্টর হতে গেলে তো মান এক একক হতে হবে, কিন্তু আই এর সহগ 1 স্কয়ার, জে এর সহগ 1 স্কয়ার, কে এর সহগ 1 স্কয়ার, তাহলে এটা কত আসে? এটা কি 1 আসে? না তো, এটা তো আসতেছে √3। তাহলে মান কি এক একক হচ্ছে? হচ্ছে না। তাহলে মান যদি এক একক না হয় তাহলে কিন্তু এটা কোনো একক ভেক্টর না। সঠিক ভেক্টর মান কি শূন্য? না তো, মান তো একটা আছে, তাহলে যার মান আছে সেটা কিন্তু একটা সঠিক ভেক্টর হবে। এটা কি অবস্থান ভেক্টর বলা যায়? অবশ্যই বলা যায়, কারণ এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার 1, 1, 1 মানে মূল বিন্দু থেকে 0 0 0, এই মূল বিন্দু থেকে কিন্তু 1 1 1 পয়েন্টকে নির্দেশ করছে, তাই এটাকে কিন্তু আমরা অবস্থান ভেক্টর বলতে পারবো। তাহলে সঠিক ভেক্টর এবং অবস্থান ভেক্টর এই দুইটাই হবে কিন্তু এখানকার আনসার। তাহলে 2 আর 3 এইটা হচ্ছে এটার উত্তর। তো আমরা উত্তর পাইছি, আমরা এবার এটাকে মুছে দিই, এইবার এটাকে মুছে দেই। ওকে ওকে, সো এখানে থাকলো আমাদের, এখানে উত্তর থাকলো, এখানে আর উত্তর রাখলাম না। ওকে, অবশ্যই এখানে উত্তরটা না দেই, এখানে উত্তরটা না দেই। ওকে, ঠিক আছে, চলো পরেরটাতে যাই। a সমান সমান 9i এবং b সমান সমান 1/9i হলে ভেক্টর দ্বয় কি সদৃশ ভেক্টর না? কেন সদৃশ ভেক্টর? কারণ দেখো এইখানে আমরা কিন্তু a ভেক্টরটা যেই দিকে কাজ করছে, b ভেক্টরটাও কিন্তু একই দিকে কাজ করছে, জাস্ট ইনভার্স হয়ে গেছে, 1/9 হয়ে গেছে। তাহলে b ভেক্টরটা কিন্তু তার চেয়ে ছোট, তাহলে দুইটা যেহেতু একই দিকে তাহলে অবশ্যই এরা কিন্তু সদৃশ ভেক্টর বলতে পারবো। তো সদৃশ ভেক্টর বিপ্রতীপ ভেক্টর পরস্পর লম্ব তো না, কারণ এরা কি দুইটা একই দিকে নির্দেশ করছে, তাহলে আবার লম্ব হবে কিভাবে? সো তাহলে এখানে উত্তর হচ্ছে সদৃশ আর বিপ্রতীপ। 1 আর 2 হচ্ছে এটার আনসার। 1 এবং 2 এটাই হচ্ছে এটার আনসার। ওকে, ভেরি গুড, সুন্দর। 1 এবং 2 এটাই হচ্ছে এটার আনসার। ঠিক আছে, পরেরটাতে যাচ্ছি। a সমান সমান 2b হলে a and b ভেক্টর দ্বয় পরস্পর কি? a সমান সমান 2b হলে ভেক্টর দ্বয় পরস্পর কি? দেখো এইখানে দুইটা ভেক্টর, তারা কিন্তু সমান সমান চিহ্ন দিয়ে যখন দেখানো হয়েছে, এটা খেয়াল করো। a সমান সমান 2b, এটার মানে কি? a ভেক্টরটা পেতে হলে আমাকে b ভেক্টরের সাথে 2 দিয়ে গুণ করতে হবে। তার মানেটা কেমন ভাই? দেখো যদি b ভেক্টর দিয়ে আমি b ভেক্টরটা এইটা দিয়ে বুঝাই, এইটা যদি আমাদের b ভেক্টর হয় তাহলে টুয়াইস b কোনটা হবে? টুয়াইস b হবে জাস্ট একই দিকে এটার ডাবল, একই দিকে এটার ডাবল। এই পুরো ভেক্টরটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে 2b ভেক্টর, বা আমি এটাকে একটু আলাদা করে রাখি, যে আমাদের এইটা যদি b ভেক্টর হয় তাহলে এইটা কিন্তু সেই 2b ভেক্টর, এবং 2b ভেক্টরটা কিন্তু আসলে নাম দেওয়া হয়েছে কি? a ভেক্টর দেওয়া হয়েছে। তাহলে দেখো এই b ভেক্টর এবং 2b ভেক্টর দুইটা কিন্তু একই ডিরেকশনে কাজ করছে, তাহলে এটা অবশ্যই এটা খুলে রাখতে পারো, ওই প্লাগটা উঠে রাখলেই হবে। সো এইখানে আমাদের 2b যেই ভেক্টরটা আছে, এরা কিন্তু অবশ্যই দুইটা পরস্পর কি? পরস্পর সদৃশ, বিসদৃশ অবশ্যই না, এবং এরা হচ্ছে সমরেখ, একই রেখা বরাবর কিন্তু এরা কাজ করবে, একই রেখা বরাবর এরা কাজ করবে। ওকে, ভেরি গুড। তারপরে যাচ্ছি, দেখো
তাহলে 1 আর 3 হচ্ছে এটার আনসার। পরেরটা কি? এবার আসো ভেক্টর যোগ, ভেক্টরের যোগ। যোগগুলার নিয়ম আমরা একটু হালকা করে দেখে রাখি, একটু শিখে রাখি। দেখো আমাদের প্রথমে যেই সূত্র আছে সাধারণ সূত্র, এই সাধারণ সূত্রগুলো এখানে কেন লিখে রাখছি, কারণ এইগুলা আমি আবার যদি তোমার হচ্ছে বই যদি দেখো, যাতে করে বইতে একটু কম কম যাওয়া লাগে, মোটামুটি এখানে পুরো জিনিসগুলো একটু সামারি করা, বইতে যা যা জিনিসগুলো লাগবে সেইগুলাই কিন্তু এখানে একসাথে এক জায়গায় করে রাখা হয়েছে। তো এই জন্য সংজ্ঞাগুলোও একবারে লিখে রাখা হয়েছে যাতে করে পরীক্ষার আগে একবার করে একটু রিডিং পড়ে যেতে পারো। সো দেখো সাধারণ সূত্র যেটা বলছে হেড টেইল ল, এটা কি? এটা হচ্ছে যে সাপোজ আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, এরকম দুইটা ভেক্টর আছে। সো একটা ভেক্টরের শেষ বিন্দু এবং আরেকটা ভেক্টরের যে শুরুর বিন্দু, এই দুইটা ভেক্টরকে, এই দুইটা অবস্থানকে বা পয়েন্টকে, যে একটা ভেক্টরের শীর্ষবিন্দু আর আরেকটা ভেক্টরের আদি বিন্দু, এই দুইটাকে যদি আমি একই বিন্দুতে স্থাপন করি, মানে এই বিন্দুতে স্থাপন করি, যে প্রথমটা শেষের সাথে পরেরটার শুরু, তাহলে তাহলে প্রথমটার প্রথম এবং শেষেরটার শেষ, এই দুইটাকে যুক্ত করলে যেই ভেক্টরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে হলুদ দুইটার লব্ধি। সো বুঝে গেছি আমরা, এবার ভাষাগুলো দেখে নিও। একই প্রকার দুইটা ভেক্টরের প্রথমটার শেষ বিন্দু এবং দ্বিতীয়টার আদি বিন্দু, দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু একই বিন্দুতে স্থাপন করছি না, একই বিন্দুতে স্থাপন, এই যে একই বিন্দুতে স্থাপন করছি করে প্রথম ভেক্টরের আদি বিন্দু মানে কোনটা, এইটা, এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু, এই যে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরলরেখার দৈর্ঘ্য ভেক্টর দুটির লব্ধির মান নির্দেশ করে, অর্থাৎ এই দুইটা ভেক্টরের লব্ধির মান কিন্তু নির্দেশ করে। তো এটাই হচ্ছে আমরা দেখলাম যে, এবং লব্ধির দিক হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর দিকে। লব্ধির যে দিকটা হবে সেটা কি, প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ, প্রথম ভেক্টরের আদি থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ। ঠিক আছে, এটাই হবে ভেক্টরের যে লব্ধিটা সেইটা। আচ্ছা, এখন এখানে একটা জিনিস বলে রাখি যে যোগ আসলে আমরা কেন করছি, দুইটা ভেক্টরের যোগ, কারণ আমরা জানতে চাই যে সাপোজ আমাদের কাছে যদি একটা ফুটবল থাকে, এই ফুটবলটাকে আমি যদি এই দিক বরাবর লাথি মারি তাহলে কিন্তু ফুটবলটা এদিক বরাবরই যাবে, অথবা আমি যদি ফুটবলটাকে সাপোজ এই দিক বরাবর লাথি মারি, ধরো এদিক বরাবর লাথি মারি, তাহলে কিন্তু সেটা এদিক বরাবরই যাবে। কিন্তু আমি জানতে চাই যে না, এই ফুটবলটার উপরে আমি একই সময়ে এই দুইটা বলই দিব, একই সময়ে এই দুইটা টোকা দিব বা দুইটা ধাক্কা দিব, একটা এদিকে আর একটা এদিক বরাবর, তাহলে এই বলটা কোন দিকে যাবে? বলটা কি শুধু এই দিক বরাবর যাবে? না। বলটা কি শুধু এই দিক বরাবর যাবে? না। সো মাঝখান বরাবর যাবে। সো এই মাঝখান বরাবর আসলে কোন দিকে যাবে? মাঝখান বরাবর যাওয়ারও তো একটা দিক আছে, সে মাঝখান বরাবর এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, বিভিন্ন দিকে যেতে পারে। সো কোন দিকে কিভাবে যাবে সেই জিনিসগুলোর জন্যই আমরা কি করি, ভেক্টরের যোগ করি। দুইটা ভেক্টরকে যোগ করে বোঝার চেষ্টা করি যে বস্তুটা আসলে কোন দিক বরাবর গতিশীল হবে বা কোন দিক বরাবর নেট ফোর্সটা পাবে। সো এই জিনিসটাই কিন্তু ভেক্টরের লব্ধি বলছি আমরা। ঠিক আছে, এটাকে আমরা বলছি ভেক্টরের লব্ধি। তাহলে এটাই আমরা এখানে করলাম, জাস্ট একটা নিয়ম দেখলাম। সো আমাদের অনেকগুলা নিয়ম আছে, এগুলা থেকে কিন্তু বেশিরভাগ সময় আমরা যেটা ইউজ করবো, যেখান থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে, সেটা হচ্ছে এই সামান্তরিক সূত্র। এখান থেকে আসলে সবচাইতে বেশি এমসিকিউ আসে। আর তাছাড়া উপাংশ সূত্রটা দিয়ে দেখা যায় অনেকগুলো যদি ভেক্টর থাকে তাদেরকে সহজে যোগ করা যায়, এটা নর্মালি আমরা সিকিউতে একটু অ্যাপ্লাই করব। আর তাছাড়া বহুভুজ সূত্র, ত্রিভুজ সূত্র, সাধারণ সূত্র, এই যে সূত্রগুলো আছে এগুলো হচ্ছে ক খ এর জন্য বেশি লাগে এমসিকিউ, ক খ এমসিকিউ এগুলার জন্য বেশি বেশি পড়বো। আর এইটা হচ্ছে আমাদের সব কিছুর জন্যই লাগবে, সব কিছুর জন্যই আমাদের লাগবে। আচ্ছা, তাহলে ভাইয়া সাধারণ সূত্রটা দেখলাম, এবার আসো ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র কি বলছে? খুব সহজ জিনিস, যে মনে করো এই যে এখানে একটা ত্রিভুজ, এই যে এখানে একটা ত্রিভুজ আঁকলাম। সো এই ত্রিভুজের মনে করো দুইটা সন্নিহিত বাহু, সন্নিহিত কথাটার মানে কি, দুইটা পাশাপাশি বাহু, এইটার সন্নিহিত বাহু এটাও বলা যায়, এই বাহুটার সন্নিহিত বাহু এটাও কিন্তু বলা যায়, আবার এই বাহুর সন্নিহিত বাহু এটা, এই বাহুর সন্নিহিত বাহু এটা, প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটার সাথে সন্নিহিত। এখন বললো কোন একটি ত্রিভুজের দুটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টর রাশিকে একই ক্রমে চিহ্নিত করলে, একই ক্রম মানে হচ্ছে যে মনে করো এই ভেক্টর, এই বাহুটাকে আমি এই ক্রমে দেখালাম, এই ডিরেকশন বরাবর একটা ভেক্টরকে দেখালাম, এবং এই বাহুটাকে আমি এই ডিরেকশনে দেখালাম, তাহলে দেখো দুইটা ভেক্টর কিন্তু একই ক্রমে হলো, একই ক্রমে হলো।
যদি আমি এটা বিপরীত ক্রমে দেখাতাম তাহলে যেটা হতো যে এই দিক গেলাম আবার এই দিক গেলাম, তাহলে কিন্তু একই ক্রম হলো না ব্যাপারটা। তো যেটা বলছে একটা ত্রিভুজের দুইটা বাহুকে তুমি যদি একই ক্রমে নির্দেশিত করো তাহলে অপর বাহুটা বিপরীত ক্রমে প্রথম দুইটার লব্ধি নির্দেশ করবে, প্রথম দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। তাহলে ভাইয়া কি বললাম এখানে, যে দেখো যদি তিনটা ভেক্টরকে একই ক্রমে দিতাম, তিনটা বাহুকে একই ক্রমে দিতাম, তাহলে এটার ডিরেকশন কিরকম হয়ে যেত? এই দেখো একই ক্রমে কিন্তু একই ক্রমে মানে একবারই যাচ্ছি, কাউন্টার ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ যে কোনো একটা ডিরেকশন হলে ওইটাকে আমরা বলতেছি একই ক্রম। কিন্তু খেয়াল করো আমাদেরকে বললো দুইটা সন্নিহিত বাহু একই ক্রমে রাখবো, তাহলে অপর যে বাহুটা থাকবে সেটাকে আমরা বিপরীত ক্রমে যদি চিহ্নিত করি তাহলে প্রথম দুইটা ভেক্টরের লব্ধি হবে হচ্ছে তৃতীয় বাহুটা। এটাই বললো কোন একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা যদি দুইটা ভেক্টর রাশিকে একই ক্রমে চিহ্নিত করা হয়, ত্রিভুজটির তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে সূচিত ভেক্টর রাশিটা হবে ওইটার এটা কিন্তু অনেকবার ত্রিভুজ সূত্র বিবৃতি করো এরকম প্রশ্ন কিন্তু আসে। ত্রিভুজ সূত্র বিবৃতি করো, সামান্তরিক সূত্র বিবৃত করো, সাধারণ সূত্র বিবৃতি করো, এগুলো কিন্তু আসে, সবচেয়ে বেশি আসে ত্রিভুজ সূত্র, এটা খেয়াল রেখো। এই যে এখানে দেখো একটা অনুধাবনমূলক প্রশ্ন বলছে, আমি বুঝাই দেই। অনুধাবনমূলক প্রশ্নটাতে বলছে যে একটা ত্রিভুজের তিনটা বাহু যদি একই ক্রমে থাকা তিনটা ভেক্টর দিয়ে নির্দেশিত হয় তাহলে তাদের লব্ধি কত হবে। খেয়াল করো যদি এরকম হয়, সাপোজ যদি এরকম হয় একই ক্রমে তিনটা ভেক্টর আমি আঁকছি, এটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর এবং এইটা একটা ভেক্টর, একই ক্রমে আমি ভেক্টরটা আঁকলাম। এবার আমি যদি বলি আচ্ছা এই তিনটা ভেক্টরের লব্ধি কত, তাহলে তুমি কি বলবা? দেখো একটু এভাবে চিন্তা করে দেখো তো, সাপোজ আমাদের যদি এরকম একটা বল থাকে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা প্রথমে ডান দিকে গেল, তারপরে এই দিকে গেল, তারপরে এটা আবার আগের জায়গাতে ফেরত আসলো, তাহলে বলো তো তার যে সরণ, সেই সরণটা কি আসলে শূন্য হয়ে গেল না? কারণ যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল আবার সে কিন্তু সেই জায়গাতেই ফেরত আসলো, তাহলে পুরোটা ঘুরে যখন আবার আগের জায়গাতে ফেরত আসলো তার যে লব্ধি সরণটা সেটা কিন্তু জিরো হয়ে গেছে, অর্থাৎ ভেক্টর যোগফল যেটা সেটা কিন্তু জিরো হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম যে তিনটা যদি একই ক্রমে থাকে তাহলে কিন্তু লব্ধি শূন্য হয়ে যায়। তো এটাই যদি আমরা এখানে লিখি তাহলে দেখো এই কথাগুলাই কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে। তাই যখন তুমি তো জিনিসগুলা বুঝলা, এবার কিভাবে ভাষায় লিখবা এগুলাও একটু পড়ার দরকার হয়, কারণ অনেক জিনিস হয় কি আমরা বুঝি কিন্তু পরীক্ষার খাতায় দেখা যায় ভাষা ঠিক মতন ওই ওয়ার্ডগুলা মাথায় আসছে না। সো এই ওয়ার্ডগুলা মাথায় আনার জন্যই এগুলো একবার একটু ছোট্ট করে কিন্তু রিডিং পড়ে ফেলবা, তাইলে যেটা হবে যে ধরো মাথায় থেকে যাবে আর পরীক্ষার আগের রাত্রে রিভিশন দিতে সহজ হবে। তোমরা বেশিরভাগ সময় যে ভুলটা করো একটু বলে রাখি, একটা ক্লাস শেষ হয়, তোমরা ক্লাস অনেক কষ্ট করে করো, কিন্তু ওই ক্লাসটা পরের দিকে না তোমরা রিভিশন দাও না। যেটা করা উচিত সব সময়, যে কোনো একটা ক্লাস যখন করে তুমি শেষ করলা তারপরে হাতে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে পুরো জিনিসটা একবার নিজে থেকে রিভাইজ করা উচিত। যে ম্যাথগুলো ক্লাসে করানো হয়েছে, যে এমসিকিউগুলো করানো হয়েছে, যে থিওরিগুলো পড়ানো হয়েছে, সবগুলো যদি ক্লাস একদম শেষ হওয়ার পর 10 থেকে 15 মিনিট সময় হাতে নিয়ে পুরোটা একবার দেখো, তোমার মাথার মধ্যে একদম গেঁথে যায়। কিন্তু কি হয় আমরা ক্লাসের মধ্যে অনেক কষ্টে বুঝি, বোঝার পরে দেখা যায় ওই 3-4 দিন পরে মধ্যে আর একবারও দেখা হয় না, পরের দিকে দেখা যায় কি পড়ছি সব ভুলে গেছি। সো এগুলো হচ্ছে ছোট ছোট স্ট্র্যাটেজি, এগুলো একটু খেয়াল রাখবা। সবাই যখন ক্লাস শেষ করে বই বন্ধ করে রাখবে, তুমি কি করবা ক্লাসটা শেষ হওয়ার পরে 10 থেকে 15 মিনিট হাতে সময় নিয়ে যা কিছু আজকে পড়ছো বা শিখছো বা দেখছো সবগুলো জিনিস একবার মাথার মধ্যে রিভাইজ করবা। এবং যে কোনো জিনিস মনে রাখতে হয় কিভাবে, মনে থাকে কিভাবে, তার একমাত্র ট্রিক্সই হচ্ছে যখন তুমি একটা জিনিস বারবার করে পড়বা তখনই কিন্তু ওই জিনিসটা তোমার মাথায় গেঁথে যাবে। সো ক্লাস 9-10 কথাও চিন্তা করে দেখো, s = ut + ½ at², এই সূত্র যখন প্রথম লিখতে গেছো তখনও কিন্তু অনেকবার দেখা গেছে যে ভুল হয়ে গেছে। কিন্তু এই জিনিসই যখন বারবার করে তুমি প্র্যাকটিস করছো, ম্যাথ করছো, প্র্যাকটিস করছো, ম্যাথ করছো, এখন কিন্তু আর এটা কখনোই ভুল হয় না। সো মেইন কি আইডিয়াটাই যে তোমরা বলো যে ভাইয়া ভুলে যাই, পড়া মনে থাকে না। পড়া মনে না থাকা এটা একটা সবার জন্য একই ফেনোমেনা, এটা সবার সাথে হয়। কিন্তু কারা মনে রাখতে পারে? যারা দেখা যায় ওই পড়াগুলো বারবার করে রিভাইজ করে, বারবার করে চেক করে, বারবার করে দেখে। সো ভুলে যাওয়াটা একটা স্বাভাবিক।
কিন্তু তুমি কি আবার মনে করতে চাও কি না, এটার ডিসিশনটা সম্পূর্ণ তোমার নিতে হয় এবং এটা একই জিনিস বারবার করে দেখতে হয়। ভাই আমাদের প্রিটেস্ট চলছে, মেইনটেইন করব কিভাবে? দেখো, পরীক্ষা, ক্লাস টেস্ট, প্রেশার, এগুলা সবসময় সারা জীবন থাকবেই। তুমি না কখনোই একদম রিল্যাক্সডভাবে আমি এই কয় ঘন্টা এখন শুধু পড়বো, আমার মাথায় অন্য কোনো টেনশন থাকবে না, এইভাবে করে না সামনে যত বড় হবা তত আসলে পড়তে পারবা না। তুমি ফিজিক্স পড়তে বসবা, তোমার কাছে মনে হবে কেমিস্ট্রি পড়া অনেক বাকি আছে। কেমিস্ট্রি পড়তে বসবা, তখন মনে হবে হ্যাঁ আমি তো ম্যাথ কতদিন করি না, যাই একটু ম্যাথ করে আসি। সো মন যদি এরকম বারবার অস্থির হয়, তাহলে কিন্তু কোনো কাজই তুমি ভালো মতন কোনোটাতেই ফোকাস করতে পারবে না, দিন শেষে কিছুই কিন্তু আগাবে না। এখনো তোমাদের হাতে পর্যাপ্ত সময় আছে। কেবল জানুয়ারি মাসের আজকে 20 তারিখ, জানুয়ারি মাস বাদই দিলাম, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 4টা মাস হাতে সময় আছে। যদি এই 4টা মাস খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ডেডিকেটেডলি পড়াশোনা করে যেতে পারো, তাহলে কিন্তু যেইটুকু সময় তোমার এগুলো কাভার করার জন্য দরকার সেটা আসলে এনাফ। 4 মাস আসলে অনেক সময়। সো যদি ওইভাবে ডেডিকেটেডলি পড়তে পারো। এখন কথা হচ্ছে যে তোমাকে এটা ডিসিশন নিতে হবে যে সব কিছু তো তুমি আসলে একবারে সমান তালে আগাতে পারবা না। সো কোনটাতে ফোকাস করে তোমার বেশি লাভ হচ্ছে? প্রিটেস্টে কি 100 পাওয়া আমার বেশি জরুরি, নাকি প্রিটেস্টে আমি যদি 60 পাই তাইলে আমার হচ্ছে? তাহলে 60 পাওয়ার জন্য প্রস্তুতিটা নেই, আর বাকি যেই সময়টা আছে সেটা আমি হচ্ছে অন্য যেই অধ্যায়গুলো আছে বা অন্য যেই চ্যাপ্টারটা আমার পড়ার দরকার সেটা তখন পড়ি। সো এটা সম্পূর্ণ তোমাকে কিন্তু ডিসিশন নেওয়া লাগবে। ঠিক আছে? ক্লাস কতক্ষণ হবে না হবে আমি চেষ্টা করব 2.5 থেকে 3.5 ঘন্টা এর মধ্যেই শেষ করতে। ঠিক আছে? ওকে, দেখো, আচ্ছা, 3টা ভেক্টরের লব্ধি কখন শূন্য হয়? 2টা আসলে বেসিক্যালি একই টাইপের প্রশ্ন, যে যদি ওই যে ত্রিভুজের 3 বাহু বরাবর একই ক্রমে কাজ করে তাহলেই কিন্তু লব্ধি শূন্য হয়ে যায়। সো এগুলো একবার একটু পড়ো, কারণ এগুলো যেহেতু আসছে পরীক্ষায়। এরপরে কি বললো? 4টা ভেক্টরের লব্ধি কখন শূন্য হবে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। ময়মনসিংহ বোর্ড 23। দেখো, 4টা ভেক্টরের লব্ধি শূন্য হতে গেলে কি করতে হবে? যদি আমি 4টা ভেক্টর দিয়ে একটা চতুর্ভুজ বানাই ফেলতে পারি তাহলে কিন্তু লব্ধিটা শূন্য হয়ে যাবে। মনে করো এখান থেকে যদি কোনো একটা বস্তু মুভ করা শুরু করে, দেখা গেল এখান থেকে সেটা আগে এইখানে গেল, তারপরে সেটা এই জায়গাতে চলে গেল, তারপরে সেটা আবার এখানে আসলো, আবার আগের জায়গাতে ফেরত আসলো। তাহলে যেখান থেকে যাত্রা শুরু করছিল ঘুরে ফিরে সেটা আবার আগের জায়গাতে চলে আসলো। তাহলে এখানেই তো তার লব্ধিটা শূন্য হয়ে গেল। তাহলে এভাবে করেই কিন্তু 4টা ভেক্টরের লব্ধি কিভাবে শূন্য হয় সেটা দেখলাম। 4টা ভেক্টরের লব্ধি শূন্য হবে যখন 4টা ভেক্টরের একটা চতুর্ভুজের 4টা বাহু ক্রমানুসারে তৈরি করা যাবে। ঠিক আছে? এই কথাগুলো গুরুত্বপূর্ণ। স্যাররা মূলত কিন্তু এই টাইপের প্রশ্নগুলোতে এই শব্দগুলাই খুঁজবেন। ওকে, এবার আসো বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র কি জিনিস? সাপোজ আমাদের মনে করো একটা বহুভুজ আছে, এখানে কি বহুভুজ আঁকার কোনো সিস্টেম আছে? সম্ভবত নাই। আচ্ছা যাই হোক না, এখানে আছে সম্ভবত। দেখি তো এটা কি হয়, এটা কি হয়, না থাক ঝামেলা। আমি একটা খালি হাতে একটা বহুভুজ আঁকি। এখানে মনে করো যে কোনো একটা র্যান্ডম একটা বহুভুজ আমি এখানে আঁকলাম, এরকম একটা বহুভুজ আঁকলাম। এটা মনে হয় ষড়ভুজ হয়ে গেছে, 1 2 3 4 5 6। হ্যাঁ, সো এইখানে খেয়াল করো আমাদেরকে যেটা বলে যে কোনো একটা বহুভুজের বাহুগুলো যদি আমি মনে করো এরকম একই ক্রমে নির্দেশ করতে থাকি এবং শেষ যে বাহুটা আছে এই বাহুটা যদি বিপরীত ক্রমে আমি নির্দেশ করি, তাহলে প্রথমগুলার লব্ধি কিন্তু এইটা দিয়ে নির্দেশিত হবে। খুব সহজ জিনিস, একবার একটু পড়ি। কি বললে এখানে দেখো, 2-এর বেশি ভেক্টরের ক্ষেত্রে একটা ভেক্টরের শেষ বিন্দুর সাথে আরেকটা ভেক্টরের আদি বিন্দু, এ দেখো একটা ভেক্টরের শেষ বিন্দুর সাথে আরেকটার আদি বিন্দু, এটার শেষের সাথে আরেকটার আদি, এটার শেষের সাথে আরেকটার আদি, একটার সাথে আরেকটা এভাবে করে যুক্ত করব, একই ক্রমে যুক্ত করব। একই ক্রমে একটা বহুভুজ যদি তৈরি করা হয়, একই ক্রমে যুক্ত করে একটা বহুভুজ মনে করে তৈরি করলাম, তাহলে শেষ বাহুটাই যে বাহুটা আছে সেটাই কিন্তু বিপরীত ক্রমে, মানে একই ক্রমে না, জাস্ট ত্রিভুজ সূত্রের মতনই। ওখানে ছিল 3টা বাহু, এখানে 3-এর অধিক বাহু হতে পারে। সো তাহলে বাহুটি বিপরীত ক্রমে ভেক্টরগুলোর লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। অর্থাৎ এই যে এ ভেক্টর যদি এটাকে বলি, এটাকে যদি বি ভেক্টর বলি, এটাকে যদি সি ভেক্টর বলি, ডি ভেক্টর বলি, ই ভেক্টর বলি, তাহলে দেখো আমরা এই ভেক্টরটাকে লব্ধিকে যদি আর দিয়ে প্রকাশ করি, তাহলে আর ভেক্টর সমান সমান কি লিখতে পারবো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু আর ভেক্টর সমান সমান কি সেটা বুঝলাম। ভেরি গুড। ওকে, এইবার আসো ভেক্টর বিয়োগ। ভেক্টর বিয়োগ কি? খুব সহজ জিনিস। মনে করো 2টা ভেক্টর বিয়োগ করতে হবে। আগে পড়ো না, আগে দেখো যা করছি আগে দেখো। মনে করো এখানে একটা ভেক্টর আছে এবং এখানে একটা ভেক্টর আছে। সো আমি চাই এই 2টা ভেক্টর একটা থেকে আরেকটাকে বিয়োগ করতে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর।
তাহলে আমরা কি করব, যদি a মাইনাস বি করতে চাই, যদি a মাইনাস বি করতে চাই তাহলে কি করতে হবে, a ভেক্টরের সাথে যোগ করতে হবে মাইনাস বি কে, a ভেক্টরের সাথে যোগ করতে হবে মাইনাস বি কে। মাইনাস বিটা হচ্ছে বি ভেক্টরের একটা নেগেটিভ ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে মাইনাস বি ভেক্টরটা হচ্ছে বি এর নেগেটিভ ভেক্টর, এটা হলো বি এর ঋণাত্মক ভেক্টর, বি এর ঋণাত্মক ভেক্টর। ঠিক আছে, এই বি ভেক্টরটা মাইনাস বিটা হচ্ছে বি এর একটা ঋণাত্মক ভেক্টর। তাহলে দেখো a প্লাস মাইনাস বি, সো এইখানে আমাদের যেটা করা লাগবে বলছে এই যে a মাইনাস বি যদি করতে চাই তাহলে এই বি ভেক্টরটাকে তুমি আগে নাও, নেওয়ার পরে এটাকে ঋণাত্মক বানাও। সো ঋণাত্মক মানে কি, মানে বি এর উল্টা বানাতে বলছে। সো বি এর যদি উল্টা বানাই, এইবার আমি দুইটাকে যদি যোগ করি, এ আর বি কে যদি যোগ করি, এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এইটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর। খেয়াল করো, এইটা এ ভেক্টর এবং এটা মাইনাস বি ভেক্টর। তাহলে ভাইয়া লব্ধি কোনটা হবে, লব্ধি হবে হচ্ছে এইটা আদি থেকে শেষ, এইটাকে আমরা বলছি এ মাইনাস বি ভেক্টর। তাহলে একটু খেয়াল করো, এ ভেক্টর কোনটা দেখলাম এবং বি ভেক্টর যেটা, এটাকে যদি আমাদেরকে বলে বিয়োগ করতে তাহলে নর্মাল প্রসেসটা কি, মেথডটা কি, এ প্লাস বি বললে আমরা কি করতাম দেখো তো, যদি বলতো এ প্লাস বি করো, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। সো এ প্লাস বি বললে, এ প্লাস বি বললে কিন্তু আমরা এই যে এ থেকে বি পর্যন্ত, এইটা হতো আমাদের এ প্লাস বি ভেক্টর, এইটা হতো আমাদের এ প্লাস বি ভেক্টর। যে এ ভেক্টর আছে বি ভেক্টর আছে, দুইটাকে যোগ করে দিলাম, এটাকে আমি এ প্লাস বি ভেক্টর বলি। কিন্তু এ মাইনাস বি কোনটা, যেটাকে বিয়োগ করতে হবে সেটাকে আগে আমরা ঋণাত্মক বানায় ফেলবো বা বা উল্টায় ফেলবো, কে জানি একটা গানের লাইন লেখছে, বা এটাকে আমি উল্টায় ফেলবো। সো উল্টায় যদি ফেলি, এ এবং মাইনাস বি এই দুইটা ভেক্টরের যদি লব্ধি করা হয় তাহলেই কিন্তু হয়ে যাবে দুইটা ভেক্টরের বিয়োগফল। ঠিক আছে, ক্লাসের হ্যান্ড নোট কেউ একটু ইনবক্সে দিন, আমি নোট তুলতে মানা করছি, নোট তোলার কিছু নাই এখানে, খালি খালি সময় নষ্ট। সো তুমি এখানে আমার সব কিছু লেখা আছে, এখনো পর্যন্ত নোট তোলার মতন কিছু আমি করাইনি, সব কিছু যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ক খ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেজন্যই আগে একবার করে একটু পড়ায় নেওয়া। ঠিক আছে, তো নোট তোলার জন্য পাগল হয়েও না, এগুলা ক্লাস শেষ হওয়ার পরে তোমরা পুরা জিনিসটা কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, পুরা জিনিসটা পেয়ে যাবা। কয়টা পর্যন্ত চলবে, 3.5 ঘন্টা ধরে রাখো, এর আগেও শেষ হয়ে যেতে পারে, আবার কিছু বেশিও হতে পারে। ঠিক আছে ভাইয়া, মেথ করান মেথে আমরা যাব, অনেক মেথ করব আমরা। ঠিক আছে, কোনো চিন্তা করো না, সব কিছু করানো হবে। সো একটা সিকোয়েন্সে আসতেছি, চ্যাপ্টারের শুরুর থেকে শুরু করছি, শুরুতেই তো আর ম্যাথ নাই। সো শুরুতে যে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো প্রত্যেকটা জিনিস দেখাইছি, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ, কোনো জিনিসই ফালতু না। যা কিছু পড়াইছি এগুলো সব বিগত বছরে আসা প্রশ্ন। তাই ক খ যদি পারতে চাও তাহলে অস্থির হওয়া যাবে না। এই অস্থিরতার জন্য কিন্তু দেখা যাবে গ ঘ পারতেছো, ক খ পরে মিস হয়ে যায়। আর ক খ মিস হলে কি হয়, দেখা যায় যে বুয়েটে যখন একটা মার্ক যাবে যে 93% বা 94% বা 88% কিছু একটা যদি চায়, তখন কিন্তু একটা রিস্ক থেকে যায়। এই জন্য রিস্কের মধ্যে বস যাওয়া যাবে না। ওকে, সো এখানে দেখলাম তাহলে বিয়োগটা কি হলো, যেই ভেক্টরটাকে বিয়োগ করব বা বাদ দিব সেইটাকে আগে আমরা উল্টাবো, মাইনাস বানাই দিব। মাইনাস মানে কি, বিপরীত দিকে। সো নতুন একটা ভেক্টর পেলাম মাইনাস বি, এখন এই এ এবং মাইনাস বিটা যোগ করে দিব, শেষ। এখন এই এ এবং মাইনাস বি যোগ করে দিব। সো যোগ করার নিয়ম কি, প্রথম ভেক্টরের আদি থেকে শেষ ভেক্টরের শেষ, এই তো প্রথম ভেক্টরের আদি থেকে শেষ ভেক্টরের শেষ, আদি থেকে শেষ, এটাই হচ্ছে এ মাইনাস বি ভেক্টর। ভেরি গুড। সামান্তরিক সূত্র, এইবার আসো, এইখানে আমাদের মোটামুটি পড়াশোনা শুরু হচ্ছে। ঠিক আছে, এবং খাতা কলম রেডি করো, এখান থেকে মূলত যা কিছু লিখবো সেগুলো একটু খাতায় তুলে ফেলবা। ঠিক আছে, এখন থেকে যা কিছু লিখবো সেগুলো খাতায় তুলে ফেলা লাগবে। ওকে, সো দেখো আমরা এখানে প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্র, এখানে যেটা বলে দুইটা ভেক্টর দিয়ে, এই যেরকম দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর দিয়ে আমরা যদি একটা সামান্তরিক আঁকতে পারি, সামান্তরিকে তো আমরা জানি বিপরীত বাহুগুলো সমান হয়, দুইটা ভেক্টর দিয়ে যদি আমরা একটা সামান্তরিক এরকম ড্র করতে পারি, এই সামান্তরিকের কি বস একটা কর্ণ থাকবে না, একটা কর্ণ না দুইটা কর্ণ থাকে। যদি এই দুইটা সামান্তরিক, একটা সামান্তরিক আঁকছি, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, সন্নিহিত মানে কি পাশাপাশি বাহু,
যেমন এই বাহুটার সন্নিহিত বাহু এটা হতে পারে, অথবা এই বাহুটার সন্নিহিত বাহু এটা হতে পারে। সন্নিহিত মানেই হচ্ছে একটার পাশেরটা। এই দুইটা কিন্তু সন্নিহিত বাহু না। তাহলে দেখো কি বলছে, কোন সামান্তরিকের একটা কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয়, দেখো এটা একটা কৌণিক বিন্দু, এইটা কিন্তু একটা কৌণিক বিন্দু। সো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয়, এইটা একটা বাহু এবং এইটা আরেকটা বাহু। সো দুইটা সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপরে একই সময়ে ক্রিয়ারত দুইটা সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করে, তার মানে এই দুইটা ভেক্টরের কথা বলছে। এটা মনে করো পি ভেক্টর বললাম এবং এটাকে কিউ ভেক্টর বললাম। কি বললো, সামান্তরিকের কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুইটা সন্নিহিত বাহু। আবার দেখো সামান্তরিকের কৌণিক বিন্দু থেকে দুইটা সন্নিহিত বাহু বরাবর অঙ্কিত দুইটা ভেক্টর যদি একই বস্তুর উপরে কাজ করে, তাহলে ওই বিন্দু হতে সামান্তরিকের যে কর্ণটা হবে সেটাই হচ্ছে এই দুইটার লব্ধি, পি আর কিউ এর লব্ধি, এটাই হচ্ছে আর। পি আর কিউ এর যে লব্ধি এটাই হচ্ছে আর। আমরা তো এতক্ষণ বিভিন্ন জ্যামিতিক উপায়ে ভেক্টর যোগ করা শিখলাম, ত্রিভুজ সূত্র, তারপরে আমাদের হচ্ছে সাধারণ সূত্র, বহুভুজ সূত্র, এগুলো শিখলাম। এখন আমরা একটু ম্যাথমেটিক্যালি বের করতে চাই যে পি এর মান যদি সামথিং নিউটন হয়, তারপরে হচ্ছে যদি কিউ আরেকটা নতুন ভেক্টর হয়, তাহলে পি এবং কিউ এই দুইটার যে লব্ধিটা হবে সেই লব্ধি ভেক্টরের মানটা কত হবে, সেইগুলো আমরা বের করতে চাই। এই ব্রেক কি লাগবে নাকি? ব্রেক টেক দরকার নেই। হ্যাঁ, এত অল্প পড়ায় কি আবার ব্রেক দরকার আছে? আমি তো একটা ব্রেক, আমি কি পড়াচ্ছি নাকি? আমি তো ব্রেকের মধ্যেই আছি, এটাই তো ব্রেক। কোনো কিছু লেখা নাই, কিছু নাই, মনে হচ্ছে মুভি দেখতেছো। ঠিক আছে, বাসায় থাকা, সিনেপ্লেক্সে থাকা এখন একই কথা। মুভি দেখতে দেখতে ব্রেক হয় নাকি কখনো? ব্রেক হয় না তো, লাগবে না। গুড, এই তো সাব্বাস, এটাই তো শুনতে চাই। ভেরি গুড। সো দেখো, ব্রেক, এটাই কিন্তু মুভি চলতেছে ভাই, এটা ব্রেক কিন্তু দেওয়াটা আমার দরকার নাই। ঠিক আছে, ওকে ভাইয়া। দেখো, সো এখানে আমাদের দুইটা ভেক্টর, কি বললাম, একটা সামান্তরিকের, এটা কিন্তু বিবৃতি করা আসে যে সামান্তরিক সূত্রটা বিবৃতি করো। সো তখন বিবৃতি করার সময় কিন্তু বাস এগুলা ভাষাগুলা ঠিক রাখতে হবে। তো কি বলছে দেখো, কোন সামান্তরিকের একটা কৌণিক বিন্দু হতে, এই যে একটা সামান্তরিক, এই কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুইটা সন্নিহিত বাহু, সন্নিহিত মানে পাশাপাশি বাহু, সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপরে একই সময়ে ক্রিয়ারত দুইটা সমজাতীয় ভেক্টর নির্দেশ করে, মানে কি বলছে, এই সামান্তরিকের যে কৌণিক বিন্দু সেটা দিয়ে যে সন্নিহিত দুইটা বাহু গেছে, এই বাহু দুইটা যদি দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে যে কর্ণটা আমরা পাবো সেই কর্ণটাই হচ্ছে আসলে এই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করছে। এখন বস একটু খেয়াল করো, এইখানে আমরা, এটা কিন্তু ত্রিভুজ সূত্রটাও সাপোর্ট করে। কিভাবে ত্রিভুজ সূত্র সাপোর্ট করে দেখো, ত্রিভুজ সূত্রটা আমি যদি এখান থেকে বানাইতে চাই, একটু দেখো তো, আমি এই বাহুটাকে সরাই দিলাম, এই বাহুটাকে সরাই দিলাম। দেখো কিউ ভেক্টরটাকে কিন্তু আমরা ওই পাশে সরাই নিয়ে গেছি, তাহলে খেয়াল করো এটা কিন্তু সেই ত্রিভুজ সূত্রই হয়েছে আসলে। অর্থাৎ এটা গেল পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। খেয়াল করো যে দুইটা ভেক্টর যদি একই ক্রমে থাকে, তাহলে বিপরীত ক্রমে যে বাহুটা আছে সেই বাহুটাই কিন্তু প্রথম দুইটার লব্ধি নির্দেশ করছে। অর্থাৎ তুমি যোগ যেভাবেই করো না কেন, সেটা কিন্তু রেজাল্টের মানটা কখনোই মেথডের উপর নির্ভরশীল না। যেমন তুমি ক্যালকুলেটরে যোগ করো, তুমি হাতে যোগ করো, যেভাবেই যোগ করো না কেন রেজাল্ট কিন্তু সব ক্ষেত্রে একই রকম আসবে। ঠিক একইভাবে তুমি সাধারণ সূত্র দিয়ে যোগ করো, ত্রিভুজ সূত্র দিয়ে যোগ করো, বা সামান্তরিক সূত্র দিয়ে যোগ করো, বহুভুজ সূত্র দিয়ে যোগ করো, যেভাবেই যোগ করো না কেন রেজাল্ট কিন্তু সেম আসবে, রেজাল্ট কিন্তু সেম আসবে। ঠিক আছে, ওকে। সো তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে আর যেই ভেক্টরটা আছে, এই আর ভেক্টরটা কিন্তু পি আর কিউ এর লব্ধি, এবং এখান থেকেও আমরা এটা পেলাম। এখন আসো প্রশ্ন ভাই মোটামুটি কিভাবে আসে। আচ্ছা, এখানে একটা অনুধাবনমূলক প্রশ্ন আছে, একবার একটু রিডিং পড়লেই বুঝবা। এখানে বলছে যে দুইয়ের অধিক যদি ভেক্টর থাকে তাহলে কি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা যায়? সো কথাটা হচ্ছে হ্যাঁও বলা যায় আবার নাও বলা যায়, যে দুইয়ের অধিক ভেক্টরকে কি আমরা সামান্তরিক সূত্র দিয়ে রেজাল্ট বের করে আনতে পারবো কিনা, লব্ধি বের করতে পারবো কিনা। সো হ্যাঁ কিভাবে, প্রথমে আগে আসি না কিভাবে। দেখো সামান্তরিক সূত্র হওয়ার জন্য কিন্তু আমরা দেখলাম যে সামান্তরিকের দুইটা বাহু বরাবর দুইটা ভেক্টরকে কাজ করতে হবে।
সামান্তরিকের দুইটা বাহু বরাবর দুইটা ভেক্টরকে কাজ করতে হবে। এটা একটা বাহু হবে, এটা আরেকটা বাহু হবে। সো দুইটা বাহু কিন্তু যদি কাজ করে, তার মানে তো একটা জায়গাতে এখানে দুইটা ভেক্টরই আমি বসাতে পারবো, এর থেকে বেশি ভেক্টর তার সামান্তরিক সূত্রের মধ্যে বসাতে পারবো না। তাহলে দুইয়ের অধিক কিন্তু আমরা ভেক্টর এর লব্ধি যদি সামান্তরিক সূত্রটা ইউজ করে করতে চাই, তাহলে কিন্তু আমরা পারবো না। যে পি ভেক্টর এটা কিউ ভেক্টর, যদি আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে দুইয়ের বেশি লব্ধি বের করতে চাই, তাহলে তো ভাই সম্ভব না। এখানে সামান্তরিকের বাহুই তো এরকম সমান সমান বাহু আছে দুইটা, মানে ভিন্ন ভিন্ন বাহু আছে দুইটা, তাহলে এখানে কিন্তু দুইটার বেশি বের করা সম্ভব না। আবার অন্যভাবে যে না বের করা যায়, কিভাবে বের করা যায়, যদি আমরা দুইবার সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করি। মনে করো আমাদের কাছে তিনটা ভেক্টর আছে, এরকম তিনটা ভেক্টর আছে। সো সামান্তরিক সূত্র দিয়ে আমি একবারে কিন্তু লব্ধি বের করতে পারবো না। সামান্তরিক সূত্র দিয়ে আমি কিন্তু একবারে এখানে লব্ধি বের করতে পারবো না। যেটা করতে হবে, প্রথমে আমাকে সবার আগে যে কোনো দুইটা ভেক্টরের লব্ধি আগে বের করতে হবে। সাপোজ আমরা আগে এই এ ভেক্টর এবং এই বি ভেক্টর, এই দুইটার লব্ধি মনে করো আমরা আগে শুরুতে বের করলাম। এ আর বি এই দুইটার লব্ধি মনে করো আমরা আগে শুরুতে বের করলাম। এত লব্ধি লব্ধি করতেছি আজকে, গর্ব হচ্ছে। দেখো এইখানে এইটা হলো আমাদের এ প্লাস বি ভেক্টর, কারণ দেখো এই দুইটাকে দিয়ে আমরা কিন্তু একটা সামান্তরিক আঁকছি, এবং এটার যে কৌণিক বিন্দু, সেই কৌণিক বিন্দু থেকে যে কর্ণটা গেছে সেই কর্ণটাই কিন্তু আমাদের এই এ আর বি এর লব্ধিটা নির্দেশ করে। ভেরি গুড। এখন খেয়াল করো, একটা সিম্পল জিনিস বলি। মনে করো তিনটা যোগ করতে হবে, 5 যোগ 7 যোগ 2। তুমি একটা বাচ্চাকে যখন শিখাবা, একদম প্রথমবার সে যখন শিখবে, কেবল সে দুইটা সংখ্যা যোগ করতে শিখছে, তখন তাহলে তুমি কেমনে যোগ শিখাবা? তুমি তারে বলবা যে ভাই 5 আর 7 আগে যোগ করো। এটা যোগ করে কত আসে? 5 আর 7 যোগ করলে আসে 12। যেটা পাবা তার সাথে তুমি 2 যোগ করো, মানে বাকি যেটা আছে সেটাকে যোগ করো, তাহলে হচ্ছে কত? 14। সো এইভাবে করে দুইটা দুইটা করে নিয়ে কিন্তু তুমি তাকে যোগ করা শিখাবা। ঠিক একইভাবে এখানেও তাই। প্রথমে আমরা এই দুইটা ভেক্টরকে আগে যোগ করলাম, এ আর বি। তাহলে যখন এটাকে আমি যোগ করলাম, এ আর বি কে যোগ করে কিন্তু আমরা এই ভেক্টরটা পাইছি। এ আর বি কে যোগ করে কিন্তু আমরা এই ভেক্টরটা পাইছি। এরপরে যখন এটার সাথে এটাকে যোগ করব, এটা তো আমাদের সি ভেক্টর, এটা তো আমাদের সি ভেক্টর। এখন যোগ করব কিভাবে? এ প্লাস বি এর সাথে সিটাকে যোগ করো। তাহলে কিভাবে করব? এ আর বি এর সাথে সি কে যোগ করতে হলে কিভাবে করব? এই সিটাকে আমি এখানে নিয়ে যাব এবং এই বিটাকে আমি এইখানে নিয়ে যাব। তাহলে তাদের যে কর্ণটা নির্দেশ করবে, এই যে কর্ণটা নির্দেশ করবে, সেই কর্ণটাই কিন্তু আসলে হবে এ প্লাস বি প্লাস সি। এবং এখানে আমরা আসলে মান বের করা শিখবো, দিক বের করা শিখবো, কোনো অসুবিধা নাই। তখনও কিন্তু আমরা এরকম দুইটা তিনটা ধাপে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে বের করতে হবে লব্ধিটা। কিন্তু আসলে এত কষ্ট করা লাগে না, আর অনেক সুন্দর সুন্দর সিস্টেম আছে, সেইগুলা দিয়ে আসলে খুব সহজেই অনেকগুলা ভেক্টর থাকলে সেগুলা লব্ধি বের করে ফেলা যায়। তাই তুমি অনুধাবনমূলক প্রশ্ন যখন হবে, তখন অবশ্যই চেষ্টা করবা এই দুইটার কথাই মেনশন করে দিতে। যদি দুইটা ভেক্টর থাকে তাহলে সামান্তরিক সূত্র একবার অ্যাপ্লাই করলেই লব্ধি বের করা যায়, কিন্তু যদি দুইয়ের অধিক ভেক্টর থাকে তাহলে কয়েকবার সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে হয়। যেমন তিনটা ভেক্টর থাকলে যেভাবে দেখালাম, এটাই তুমি একবার ব্যাখ্যা করে দিয়ে আসবা। সো এখানে কিন্তু উত্তরগুলোও সুন্দর মতন লেখা আছে, ওই উত্তরগুলো সুন্দর মতন লেখা আছে, এগুলো একবার একটু পড়ে নিজের ভাষায় লিখে দিয়ে আসবা। বরিশাল বোর্ডে আসা প্রশ্ন 23 সালের। ওকে, এইবার আসো, আসল পড়াশোনা এখন থেকে শুরু হচ্ছে। এতক্ষণ যা দেখাইছি এগুলা কিন্তু সবই এমসিকিউ এর জন্য, ক খ এগুলাই বেশি প্রশ্ন আসে। সো এখন আস্তে আস্তে আমরা মেইন পড়াশোনার মধ্যে কিন্তু ঢুকছি, ঠিক আছে? ভাই তাহলে এতক্ষণ কি আজাইরা ছিল সবকিছু? না, যা কিছু পড়াইছি প্রত্যেকটা টপিক থেকে কিন্তু বোর্ডে প্রশ্ন আসছে, তাই কোনো জিনিসই কিন্তু নাম্বার ছাড়া না। তাই এটা খেয়াল রাখবা যে প্রত্যেকটা জিনিস যা পড়াইছি সেগুলো কিন্তু রিভিশনের সময় অবশ্যই একবার করে রিভিশন দিয়ে যেতে হবে। বুঝতে পেরেছো? অবশ্যই একবার করে রিভিশন দিয়ে যেতে হবে। এর উপরে ক্যাপ দিলেন কেন? কই ক্যাপ দিছি নাকি আমি কোথাও? এর উপরে ক্যাপ দেইনি ভাইয়া, এটা ক্যাপ না, এটা ওই অ্যারো সাইনটাই দিছি, অ্যারো সাইনটাই দিছি। আচ্ছা, এবার আসেন, আমরা এখন যা কিছু লিখবো সব কিছু খাতায় তুলবা, প্রতিটা জিনিস খাতায় তুলে ফেলতে হবে, ঠিক আছে? ওকে ওকে। সো দেখো, আমরা যখন দুইটা ভেক্টরের লব্ধি করব,
মনে করো এটা হচ্ছে আমাদের পি ভেক্টর এবং আরেকটা ভেক্টর এটা হচ্ছে কিউ ভেক্টর। সবার আগে মনোযোগ দিয়ে শোনো, কোনো প্রমাণের মধ্যে যাব না, কারণ প্রমাণ লাগে না। এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। বলো তো ত্রিভুজ সূত্রের সময় আমরা কি করছিলাম? আমরা একটার শেষের সাথে আরেকটা শুরু যোগ করছিলাম, বা সাধারণ সূত্র যখন অ্যাপ্লাই করছিলাম তখন কিন্তু একটা শেষের সাথে আরেকটা শুরু আমরা এখানে অ্যাড করে তারপরে এই দুইটাকে যোগ করে দিছিলাম। কিন্তু কিন্তু যখন আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি বের করব, দুইটা ভেক্টরের লব্ধি যখন আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে বের করব, তখন আমাদের সিস্টেমটা হচ্ছে যে এখানে কিউ যে ভেক্টরটা আছে সেই পি ভেক্টর আর কিউ ভেক্টরটাকে দুইটার আদি বিন্দু এক বিন্দুতে মিলাতে হবে। তো প্রথম কাহিনী কি? প্রথম কাহিনী হচ্ছে আদি বিন্দু দ্বয়কে এক বিন্দুতে মিলাতে হবে। আদি বিন্দু দ্বয়কে একই বিন্দুতে মিলাতে হবে। ঠিক আছে, আদি বিন্দু দ্বয়কে একই বিন্দুতে মিলাতে হবে। সো দেখো পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটা ছিল, সো এখানে দুইটা যে আদি বিন্দু দুইটাকে একই বিন্দুতে আমরা এখানে মিলাইছি। এটা হচ্ছে প্রথম কাজ। মনে করলাম এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা, এই কোণটা হচ্ছে গিয়ে থিটা। দুইটা ভেক্টরের কোণ হচ্ছে থিটা। কোণের পরিচয়টা একটু লিখে নাও। কোণ হচ্ছে থিটা, যেটা সেটা হচ্ছে ভেক্টর দ্বয়কে, প্রত্যেকটা জিনিস খাতায় তোলো কিন্তু এগুলো, ভেক্টর দ্বয়ের আদি বিন্দু দ্বয়কে একই বিন্দুতে এনে, ভেক্টর দ্বয়ের আদি বিন্দু দ্বয়কে একই বিন্দুতে এনে মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ, হ্যাঁ, ভেক্টর দ্বয়ের আদি বিন্দু দ্বয়কে এক বিন্দুতে এনে মধ্যবর্তী যে ক্ষুদ্রতর কোণ। খেয়াল করো এখান থেকে কিন্তু কোনো একটা কলেজে জানি টেস্ট পরীক্ষায় প্রশ্ন আসছিল গত বছর। এইখানে আমাদের বলছে ভেক্টরদের আদি বিন্দু, দেখো ভাইয়া পি ভেক্টরের আদি বিন্দু তো এইটা, কিউ ভেক্টরের আদি বিন্দু এইটা। সো আদি বিন্দুকে এক বিন্দুতে নিয়ে এসে দুইটা কোণ কিন্তু হয়, একটা হচ্ছে ছোট কোণ হয়, একটা বড় কোণ হয়। তো আমরা এখানে সবসময় যেটা নিয়ে প্র্যাকটিস সেটা হচ্ছে ছোট কোণটাকে আমরা এখানে নিব। সো এইটা হচ্ছে আমাদের থিটা। তাহলে ভাইয়া লব্ধি যেটা হবে আর, এই যে দুইটা সামান্তরিক যদি যোগ করি এটা তো আর হবে। এই আর যেটা হবে, আরটা কিভাবে পাইছি? আরটা কিন্তু পেয়েছি আমরা এই পি আর কিউকে যদি আমরা যোগ করি, একটা সামান্তরিক যদি বানাই যোগ করে, এই দুইটাকে যদি একটা সামান্তরিক বানাই যোগ করে, তাহলে কিন্তু আমরা যেই লব্ধিটা পাচ্ছি, যে কর্ণটা পাচ্ছি, এটাই কিন্তু আসলে সেই লব্ধিটা। এখন এই আর এর মানটা কত হবে? লব্ধির মান কত হবে? লব্ধির মান আর সমান সমান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত? থিটা। খেয়াল করবা এখানে থিটার পরিচয়টা তো আমরা দিছি, ভেক্টর দ্বয়ের আদি বিন্দু দ্বয়কে একই বিন্দুতে এনে মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ হবে থিটা। আর আমাদের যেই পি আর কিউ, খেয়াল করো এটা খুব গুরুত্বপূর্ণ, ভেক্টর বিয়োগে গেলে এটা প্যাচ লেগে যায়। সো এখানে পি বলো, কিউ বলো, এখানকার পি বলো, এখানকার কিউ বলো, প্রত্যেকটা হবে হচ্ছে ভেক্টরের মান, পরম মানটা বসাবো এখানে, শুধু পরম মান লিখব। ঠিক আছে, পি কিউ এগুলো সবগুলো কিন্তু ভেক্টরের কি লিখবো আমরা? পরম মান যেটা সেটা লিখবো, জাস্ট মডুলাস মানটা। অর্থাৎ যদি একটা ভেক্টরকে আমরা উল্টাই ফেলি, 5 যদি -5 হয়ে যায় তাহলে -5 লিখবো না। আমরা যখন মান বের করবো তখন এখানে পি যেটা আছে, কিউ যেটা আছে, এখানকার পি যেটা আছে, কিউ যেটা আছে, প্রত্যেকটার কিন্তু শুধুমাত্র মানটাকে আমরা এখানে লিখবো, জাস্ট মানটা। এবং থিটা কোনটা? থিটা হচ্ছে পি আর কিউ এর আদি বিন্দুকে এক বিন্দুতে এনে মাঝখানে যে ক্ষুদ্রতর কোণ সেটা। একজন বলছে
ভাই এটা আলফা হবে, এটা থিটা দিছেন কেন, এটা তো আলফা। আরে ভাইয়া এই আলফা থিটার চক্করে পড়ে থেকো না। এক এক বইতে এক একভাবে প্রকাশটা করতেই পারে। আমি এখানে যদি পি কিউ না দিয়ে যদি আমি এ বি দিয়ে সূত্রটা লিখতাম তাহলে কি আমার সূত্রটা ভুল হতো? যদি এটা এ দিয়ে নির্দেশ করতাম, এটা যদি বি দিয়ে নির্দেশ করতাম, তাহলে কি আমাদের সূত্রটা ভুল হতো? হতো না কিন্তু। সো ঠিক একইভাবে এখানে কিন্তু আমরা যেমন এ বি না দিয়ে পি কিউ দিছি, থিটা কোনটা এইটা বোঝাটা গুরুত্বপূর্ণ। এটাকে কি আলফা দিয়ে প্রকাশ করলাম, নাকি থিটা দিয়ে প্রকাশ করলাম, না বিটা দিয়ে প্রকাশ করলাম, এটা মোটেও ম্যান্ডেটরি না। সো তোমাকে নোটেশনটা কি বোঝাচ্ছে এটা ভালো মতন আগে বুঝতে হবে। আমি ইচ্ছা করে এখানে আলফা না দিয়ে থিটা দিছি যাতে করে এই প্রশ্নটা তোমাদের মধ্যে আসে। বুঝতে পারছো? ওকে। না ফাহিম শাহরিয়ার, আয়ত একক ভেক্টর তাহলে শুধু 3D এরকম বলে কোনো কথা নাই। একক ভেক্টর যেটা মানে আমাদের যে কোনো একটা একক ভেক্টর, এটা কিন্তু আই জে কে এই তিনটা দিক বরাবর কাজ করছে। কিন্তু যখন আমরা র্যান্ডম অন্য একটা ভেক্টর নিব, সেটা কিন্তু ওই শুধুমাত্র এক্স অক্ষের দিকেও হতে পারে, শুধুমাত্র এক্স ওয়াই অক্ষের দিকেও হতে পারে, অথবা এক্স ওয়াই এর মাঝখানের দিকেও যে কোনো একটা একক ভেক্টর হতে পারে। ঠিক আছে? সো এটা সব কিছুই হতে পারে। ওকে, আলফা হলে ইজিলি গ্র্যান্টেড, হ্যাঁ, কিন্তু ওই যে ওই মাইন্ডসেট রাখা যাবে না যে শুধু আলফাই ওখানে বসতে পারে, এরকম কিছু কিন্তু নাই। মূল আইডিয়াটা কি? মূল আইডিয়াটা হচ্ছে যে আমাদের এখানে যে থিটাটা, এটার পরিচয়টা কি? পরিচয়টা হচ্ছে ভেক্টরদ্বয়ের আদি বিন্দুকে একই বিন্দুতে এনে মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ যেটা, সেটাকে আমাদের বসাতে হবে। থিটার বিষয়টা এই তো, এটাই তো বললাম। থিটাটা আচ্ছা, আলফাটা সোজা, হাই 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 হাই, আলফাই চাই তোরা, আলফাই চাই, কোনো সমস্যা নাই, এটা একই জিনিস। ঠিক আছে? ওকে। সো তাহলে আমরা এইখানে দেখো দুইটা ভেক্টর এর যে আদিবিন্দু তাদেরকে এক বিন্দুতে স্থাপন করে মধ্যবর্তী যে কোণ, এই পুরো কোণটাকে আমরা বলছি কিন্তু থিটা, পুরো কোণটাকে আমরা বলছি থিটা। সো এটা যদি আলফা হয় তাহলে আলফা, এটা থিটা হলে এটা থিটা। মেইন আইডিয়াটা মাথায় রাখো, ভেক্টরদের আদিবিন্দুকে একই বিন্দুতে এনে মধ্যবর্তী যে ক্ষুদ্রতর কোণ হবে সেটা। তোমরা যদি ওই যে সংখ্যা দিয়ে মুখস্থ করতে যাও বা নোটেশন দিয়ে মুখস্থ করতে যাও, ওটাও ভালো, কোনো অসুবিধা নাই, কিন্তু আলফার পরিচয়টা কি? তোমরা যেভাবে আলফা পড়ছো আমি জাস্ট ওইটার জায়গায় থিটা বসাই দিছি, আর কিচ্ছু না। ঠিক আছে? আর কিচ্ছু না। ওকে। কস থিটাই কেন হলো ভাইয়া, এটা প্রমাণ করে আসছে। সো প্রমাণটা আসলে আমাদের ইন্টারে একদমই লাগবে না, মানে এইচএসসি পরীক্ষার জন্য লাগবে না, এগুলো একাডেমিক ক্লাসে দেখাই, এগুলো বোর্ড পরীক্ষায় কখনো আসে না প্রমাণ। সো এই জন্য প্রমাণটা স্কিপ করছি। ওকে, ঠিক আছে। দেখো এবার আসো যে আমরা যদি ভেক্টরের দিক বের করতে চাই, লব্ধির যদি দিক বের করতে চাই, যদি আমরা এটা তো মান বের করলাম, এইবার যদি আমরা লব্ধির দিক বের করতে চাই, লব্ধির দিক খেয়াল করো, এইবার আসো আমরা আলফা ধরি, কোনো অসুবিধা না, একটা ধরলেই হলো, কান্নাকাটি করো না। আমি দেখতে পাচ্ছি অনেকে কান্নাকাটি করে বালিশ ভিজিয়ে ফেলেছো। এখানে মনে করো আর যে ভেক্টরটা সেটা কোন দিক বরাবর কাজ করছে, এইটা নির্দেশ করতে হলে আমাদের কিন্তু পি এর সাপেক্ষে বলতে হবে, বা কিউ এর সাপেক্ষে বলতে, মানে একটা ভেক্টর এর সাপেক্ষে লব্ধিটা কোন দিকে সেইটা আমাকে বলতে হবে। হতে পারে কিউ এর সাপেক্ষে কত ডিগ্রি কোণে আর আছে সেটা বের করো, বা পি এর সাপেক্ষে কত ডিগ্রি কোণে আর আছে এটা বের করো। সো আমরা ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা হলো আলফা, কোনো অসুবিধা নাই, এটাকে মনে করো বললাম আলফা। তাহলে আলফার মানটা আমরা কিভাবে করে নির্ণয় করি? দেখো tan আলফা এইটা সমান সমান হচ্ছে tan মানে কি? tan মানে কিন্তু সাইন সামথিং বাই কস সামথিং, এরকম কিন্তু লেখাই যায়, সাইন বাই কস। এখন এই আর ভেক্টরের অ্যাঙ্গেলটা যার সাথে, কার সাথে? পি এর সাথে না? আর ভেক্টরের কোনটা কার সাথে? আলফাটা কার সাথে আমরা নিছি? এই যে আলফাটা আমরা বের করব, আলফাটা পি এর সাথে, কিন্তু কিউ এর সাথে না। কিউ এর সাথে হলে এইটা হতো, এটা হতো কিউ এর সাথে কোণ, কিন্তু আমরা আলফাটা নিছি কার সাথে? পি এর সাথে আর এর কোণ। তাহলে এই যে কোণটা যার সাথে আছে সেইটাকে আমরা নিচে একা একা রাখবো, এটা হচ্ছে পি। অ্যাঙ্গেলটা যার সাথে তাকে আমরা একা একা রাখবো। অনেকে ছন্দে ছন্দে বলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল আলফা যার সাথে, সে একা একা এখানে বসে থাকবে, পি হিসেবে বসে থাকবে। এবং
আমাদের এটার সাথে দেখো কিউ হবে, যেহেতু পি বসে গেছে পি আর অন্য কোথাও বসবে না, তাহলে আরেকটা ভেক্টর কি আছে, কিউ আছে, কিউ এদের সাথে গুণ হয়ে যাবে। এবং এখানে তো আর আলফা বসার সম্ভাবনা নাই, এখানে তো আর আলফা বসবে না, এখানে কে বসবে? তাদের মধ্যবর্তী যে কোণ আছে সেটা থিটা, মধ্যবর্তী যে কোণ আছে থিটা, এই থিটা বসবে। ঠিক আছে, ভয় পেও না যে ভাইয়া এটা বইতে আলফা আছে থিটা আছে, ঠিক আছে? আচ্ছা বেশিরভাগ স্টুডেন্ট যেভাবে পড়ছে, কেন ওরা কি আমার কথা শুনে না? আমি কি বলিনি? এই যে এখানে মেইন আইডিয়াটা মাথায় রাখতে হবে। মেইন আইডিয়াটা হচ্ছে কজের ভিতরে কে বসবে, থিটা না আলফা, এটা বাদ, কজের ভিতরে কে বসবে? পি আর কিউ এর মধ্যবর্তী যেই কোণটা, যাদেরকে নিয়ে তুমি সূত্রটা লিখছো তাদের মধ্যবর্তী কোণটা এখানে বসবে। এই আইডিয়াটা মাথায় রাখলেই কিন্তু হবে, ঠিক আছে? এবং তারপরে কি, যে আমরা যখন আলফা বের করছি, আলফা যখন বের করছি তখন হচ্ছে এখানে tan আলফা সমান সমান কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। আর তোমার যদি একান্তই মনে রাখতে খুব কষ্ট হয় যে না ভাই আমার কলিজা টুকরা টুকরা হয়ে যাচ্ছে, মাথায় কিডনি চড়ে বসছে, যদি এরকম হয় তাহলে তুমি আলফা থিটা যেভাবে করে মুখস্থ করে আসছো সেভাবে করতে পারো। কিন্তু আমার এটা দেওয়ার মেইন টার্গেটটা ছিল ওই স্টেরিওটাইপটা ভাঙা, যে ওইখানে সবসময় আলফাই দিতে হয়, এখানে সবসময় থিটাই দিতে হয়, এইরকম কোনো বাধ্যবাধকতা কোথাও নাই। এটা জাস্ট বইতে ধরা আছে প্রচলিত একটা নিয়ম, এইটাই আর কি। সো তোমার যেটা কমফোর্টেবল লাগে সেটাই তুমি ফলো করো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? ওকে ওকে, সো চলো এইবার আমরা দেখি কয়েকটা কেস দেখবো আমরা, খুবই গুরুত্বপূর্ণ কিছু কেস যেগুলো থেকে বেশি বেশি এমসিকিউ আসে। প্রথমটা খেয়াল করো, সাপোজ